আচ্ছা, দেখ, একটা প্রশ্ন দিচ্ছি। বলছে যে একটা রিং রয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো। আচ্ছা, একটা রিং রয়েছে। রিং নয়, একটা চেন রয়েছে, চেন। একটা চেন রয়েছে, ইউনিফর্ম চেন। এটা একটা ইউনিফর্ম চেন। এটা একটা ইউনিফর্ম চেন এবং এই চেনটা রয়েছে অন স্মুথ হরাইজন্টাল সারফেস। ইউনিফর্ম চেন অন স্মুথ হরাইজন্টাল সারফেস। ধরা যাক চেনটার রেডিয়াস আমাকে বলে দিয়েছে আর, এবং আমাকে আরো একটা জিনিস বলে দিয়েছে, এবং চেনটার মাস হচ্ছে এম। চেনটার মাস হচ্ছে এম এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে চেনটা পুরো মাসটাই গোটা চেনটা জুড়ে ইউনিফর্ম ভাবে, সুষম ভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে। অর্থাৎ কোথাও মাস বেশি নেই, কোথাও কম নেই, সব জায়গায় সেম মাস রয়েছে। এবং আমাকে বলেছে যে আহ, এই চেনটাকে আমি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ধরা যাক ওমেগা, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে এই চেনটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে আমি এই চেনটাকে ঘোরাচ্ছি, মানে চেনটা ঘুরছে। তো যে মুহূর্তে এই চেনটা ঘুরছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে, স্মুথ হরাইজন্টাল সারফেসের ওপর ঘুরছে, অর্থাৎ কোনো ফ্রিকশন নেই সারফেস এবং চেনের মধ্যে। ও আর রেডিয়াসের চেন, ওকে আমি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে ঘুরিয়েছি, ওর মাস হচ্ছে এম। আমাকে বার করতে বলেছে ফাইন্ড টেনশন ইন দ্য চেন। ফাইন্ড টেনশন ইন দ্য চেন অর্থাৎ চেনে টেনশন বের করো। অর্থাৎ মানে এবার আমি চেনটাকে আলাদা করে আঁকতে পারি যে এরকম একটা সার্কুলার চেন রয়েছে যার রেডিয়াস হচ্ছে আর, এবং এই চেনটাকে আমি একটা স্মুথ হরাইজন্টাল টেবিলের ওপর ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরিয়ে দিয়েছি, মানে ঘুরছে চেনটা একটা হরাইজন্টাল সারফেসের ওপর। আমরা ওপর থেকে দেখছি, টপ ভিউ দেখছি এটা, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে এই চেনটার প্রতিটা পার্টের মধ্যে টেনশন কত রয়েছে, মানে চেনটার ধরা যাক বিভিন্ন অংশগুলো অন্য অংশগুলোকে কত টেনশন দিয়ে টানছে। বুঝতে পেরেছিস প্রশ্নটা? প্রশ্নটা বোঝা গেছে? অনুশ্রী? ওই চেনটা দিয়ে কি রিংটা বানানো হয়েছে? হ্যাঁ, এটা একটা চেন, মানে মানে চেনটাকেই রিং এর মতো করে গোল করে রাখা রয়েছে। ঠিক আছে, এটা একটা চেন যেটাকে গোল করে রাখা রয়েছে রিং এর মতো করে। চেন ধরতে পারি বা এটাকে একটা রোপ আমরা ধরতে পারি, দড়ি, দড়িও ধরা যায় এটাকে, ঠিক আছে? সেটার মানে রেডিয়াস আর, এর একটা মানে বৃত্ত তৈরি করে সেটাকে একটা টেবিলের ওপর রাখা হয়েছে। যে টেবিল এবং ওই দড়ি হোক বা চেন হোক তার মধ্যে কোনো ফ্রিকশন নেই, এবং সেটা ওই টেবিলের ওপর ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছে।
আমাকে বলেছে যখন ওটা ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরবে তখন মানে ওর প্রতিটা অংশের মধ্যে একটা টেনশন কাজ করবে, একটা টান কাজ করবে, ঠিক আছে? তো সেই টেনশনটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। করিয়ে দিই। দেখ, দেখ, যখন এই চেনটাকে আমরা এরকম ভাবে রেখেছি এবং চেনটা যখন ঘুরছে তখন চেনের বিভিন্ন পার্টের মধ্যে একটা করে মানে বিভিন্ন পার্টের মধ্যে টেনশন কাজ করছে এবং চেনটার একটা মাস রয়েছে, আহ এম মাস রয়েছে, যেটা চেনটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। এখন আমি এই চেনটার একটা খুব ক্ষুদ্র অংশ ধরে নিই। ধরা যাক এইটুকু একটা অংশ আমি চেনটার কেটে নিলাম। এইটুকু একটা অংশ আমি দেখছি চেনের, এই অংশটা। এবং এই অংশটা যদি দেখি তাহলে আমরা এরকম বলতে পারি যে এই অংশটাকে চেনের বাকি পোর্শনটা একটা টেনশন দিচ্ছে। সেই টেনশনটা হলো এরকম বরাবর ট্যানজেনশিয়াল, এবং এই পার্টটা মানে এই অংশটাকেও চেনের বাকি অংশটা টেনশন দিচ্ছে ট্যানজেন্ট বরাবর, এই অঞ্চল বরাবর। এইটুকু বুঝতে পেরেছিস? এটুকু কি বোঝা গেছে? এবার যেহেতু চেনটার একটা মাস রয়েছে এবং এটা একটা খুবই ক্ষুদ্র অংশ, মানে আমরা তো এটাকে বড় করে এঁকেছি, এটা আসলে একটা খুবই ক্ষুদ্র অংশ। এটাকে আমরা সেন্টারের সাথে ধরা যাক এই অ্যাঙ্গেলটা হলো ডি থিটা, আর এই অ্যাঙ্গেলটাও হলো ডি থিটা, ঠিক আছে? এবং এই ক্ষুদ্র অংশটার মাস হচ্ছে ধরা যাক ডিএম। এখন যেহেতু চেনটার মধ্যে একটা মাস রয়েছে বা দড়িটার মধ্যে একটা মাস রয়েছে, মাসলেস নয়, সেই জন্য টেনশন গুলো বিভিন্ন পার্টে আলাদা আলাদা হবে, এটা আমরা জানি। মাসলেস হলে তখন টেনশন গুলো সমস্ত স্ট্রিং জুড়ে সেম হয়, কিন্তু এটা যেহেতু মাস যুক্ত একটা, মানে এর একটা ফাইনাইট মাস রয়েছে, সেই জন্য এই দিকের যে দড়ির অংশটা সেই যে টেনশনটা হবে আর এই দিকের দড়ির অংশের যে টেনশনটা হবে সেই দুটো ইন জেনারেল আলাদা হওয়ার কথা। তো আমরা সেটাকে আমরা লিখে দিই যে এই দিকের টেনশনটা হচ্ছে T1
আর এদিকের টেনশনটা হলো T2। ওকে, এখন এই T1 এবং এই T2-র দুটো করে কম্পোনেন্ট আমরা বার করতে পারি। কিরকম কম্পোনেন্ট বার করতে পারি? ধরা যাক আমরা বললাম যে একটা কম্পোনেন্ট আমরা এই দিক বরাবর বার করছি, একটা কম্পোনেন্ট আমরা এই দিক বরাবর বার করছি, এই একটা কম্পোনেন্ট। আর একটা কম্পোনেন্ট এই দিক বরাবর বার করছি। এখন এই অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডি থিটা। আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস ডি থিটা হয়, আমি একটু জুম করে দেখাই, এটা যদি 90 ডিগ্রি মাইনাস ডি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? কত রে এই অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ টেনশনটা ট্যানজেন্ট বরাবর কাজ করছে, আর এটা একটা রেডিয়াস। টেনশনটা ট্যানজেন্ট বরাবর কাজ করছে, আর এটা একটা রেডিয়াস। তাহলে ট্যানজেন্ট আর রেডিয়াসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দিয়েছে 90 ডিগ্রি মাইনাস ডি থিটা। 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস ডি থিটা, তার মানে 180 ডিগ্রি মাইনাস ডি থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস ডি থিটা, মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার ডি থিটা। বুঝতে পেরেছিস? আচ্ছা, সিমিলারলি আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এটা যদি T1 হয়, তাহলে এর এই কম্পোনেন্টটা হয়ে যাবে T1 cos ডি থিটা। আর এই কম্পোনেন্টটা কি হয়ে যাবে? T1 sin ডি থিটা। আর এটা যদি T2 হয়, তাহলে তাহলে এই কম্পোনেন্টটা হয়ে যাবে T2 cos ডি থিটা। আর এই কম্পোনেন্টটা T2 sin ডি থিটা। তাই তো? এইভাবে আমরা কম্পোনেন্ট গুলো করে নিতে পারি। এবার এবার আমরা কি করতে পারি? এই কম্পোনেন্ট গুলো করে নিয়ে আমরা দেখতে পারি, যেহেতু আমরা বলতে পারি যে যেহেতু চেনটা একটা সার্কুলার শেপে রয়েছে, যেহেতু চেনটা পারফেক্ট একটা সার্কুলার শেপ নিয়ে রয়েছে, সেই জন্য আমরা এটা অবশ্যই বলতে পারি যে T1 T1 cos d theta is equals to T2 cos d theta। কেন এটা আমরা বলতে পারলাম যে T1 cos d theta is equals to T2 cos d theta? মানে এই কম্পোনেন্টটাকে, এই যে এই কম্পোনেন্টটা এবং এই কম্পোনেন্টটা, এই দুটোকে কেন আমরা ইকুয়েট করতে পারলাম? তার কারণ হচ্ছে যে মানে এই দুটো কম্পোনেন্টকে ইকুয়েট আমরা এই কারণেই করতে পারলাম, মানে প্রথমত হচ্ছে যে আমাকে দেখতে হবে যে এই যে ডিএম অংশটা, এই ডিএম অংশটা হচ্ছে খুব ক্ষুদ্র একটা অংশ, তাই তো? এই ডিএম অংশটা কিন্তু খুব ক্ষুদ্র একটা অংশ, আমরা এটাকে খুব বড় করে এঁকেছি, কিন্তু আসলে ডিএম ডিএম যে পার্টটা সেটা হয়তো মানে একটা পয়েন্ট লাইক, মানে যেন একটা পয়েন্ট। তো সেই যদি সার্কেলের ওপর একটা পয়েন্টকে আমরা দেখি, তাহলে সেই পয়েন্ট পয়েন্ট বরাবর একটা সার্কুলার মোশন যদি হতে হয়, তাহলে সেই পয়েন্ট বরাবর যদি এদিকে বা এদিকে কোনো ফোর্স থাকে,
তাহলে সেটা একটা ট্যানজেনশিয়াল ফোর্স হিসাবে গণ্য হবে। এবং ট্যানজেনশিয়াল ফোর্স কি করবে? ট্যানজেনশিয়াল ফোর্স ওর ওমেগাকে বাড়াতে পারে বা কমাতে পারে। কিন্তু আমরা এখানে কি বলছি? চেনটা একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, মানে ওর ওমেগা বাড়ছেও না কমছেও না। ওর ওমেগা যদি না বাড়ে বা না কমে তাহলে এই ট্যানজেনশিয়াল ফোর্সটা এখানে নেই। তার মানে এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো আমরা পেলাম টি ওয়ান কস ডি থিটা এবং টি টু কস ডি থিটা, এই দুটোকে সমান হতে হবে, তবে এফটিটা মানে ট্যানজেনশিয়াল ফোর্সটা থাকবে না। এটুকু বুঝতে পেরেছিস? এখানে কোনো প্রশ্ন থাকলে বল। শিওর বুঝতে পেরেছিস তো কেন দুটো কম্পোনেন্ট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন দুটো কম্পোনেন্টকে হরাইজন্টাল কম্পোনেন্টকে আমরা ইকুয়েট করলাম। তার কারণটা আমি আরেকবার বলে দিচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা যে ক্ষুদ্র অংশটা কেটেছি সার্কেলটার ওপরে, সেটাকে আমরা বড় করে ছবিতে দেখিয়েছি, কিন্তু আসলে সেটা হচ্ছে একটা পয়েন্ট সার্কেলের ওপর, যেন সেটা একটা পয়েন্ট লাইক, মানে এতটাই ছোট সেটা। ঠিক আছে? এবং সেটাকে যদি আমরা একটা পয়েন্টের মতো ট্রিট করি, তাহলে সেই পয়েন্টের দুদিকে দুটো হরাইজন্টাল ফোর্স হচ্ছে টি ওয়ান কস ডি থিটা আর টি টু কস ডি থিটা। এখন যদি টি ওয়ান কস ডি থিটা আর টি টু কস ডি থিটা এই দুটো সমান না হয়, তার মানে ওর ওপর একটা নেট ট্যানজেনশিয়াল ফোর্স থাকবে, তাই না? কারণ জিনিসটা যদি খুব ছোট হয়, আর্কটা যদি খুব ছোট হয়, বৃত্তচাপটা মানে একটা পয়েন্ট লাইক হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে মানে টি ওয়ান কস ডি থিটাটা ধরা যাক বড়, তাহলে আমরা বলতে পারি যে নেট একটা ট্যানজেনশিয়াল ফোর্স ওর ওপর থাকবে হচ্ছে টি ওয়ান কস ডি থিটা মাইনাস টি টু কস ডি থিটা। ঠিক আছে? এটা একটা নেট হরাইজন্টাল ফোর্স ওর ওপর অ্যাক্ট করবে। ঠিক আছে? এবং নেট ট্যানজেনশিয়াল ফোর্স ওর ওপর অ্যাক্ট করবে, এবং নেট ট্যানজেনশিয়াল ফোর্স যদি ওর ওপর অ্যাক্ট করে তাহলে আমরা বলবো যে ট্যানজেনশিয়াল ফোর্স আছে। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স যদি থাকে তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন রয়েছে, তার মানে আলফা রয়েছে। আর আলফা থাকলে ওমেগা চেঞ্জ হচ্ছে, ওমেগা আর ইউনিফর্ম নয়। ঠিক আছে? মানে ইউনিফর্ম সার্কুলার মোশন এখানে হচ্ছে না, কিন্তু আমরা প্রথমেই বলে দিয়েছি সার্কুলার মোশনটা ইউনিফর্ম, ওমেগা কনস্ট্যান্ট। সুতরাং এফটি জিরো হতে গেলে টি ওয়ান কস ডি থিটা আর টি টু কস ডি থিটাকে সমান হতে হবে, অর্থাৎ কোনো ট্যানজেনশিয়াল ফোর্স থাকলে চলবে না। তো এখান থেকে আমরা কি দেখতে পারি? কস ডি থিটা কেটে গেলে টি ওয়ান ইজ ইকুয়ালস টু টি টু। অর্থাৎ এক্ষেত্রে চেনটার মধ্যে বা রোপটার মধ্যে মাস থাকলেও তার দুটো দিকের টেনশন কিন্তু সেম হবে। ঠিক আছে? এটা আমরা অঙ্ক করে দেখলাম যে দুটো দিকের টেনশন সেম হবে। ওকে, আচ্ছা। এবার আবার আমরা এই আর্কটাকে একটা পয়েন্ট লাইক ধরতে পারি, মানে খুবই ক্ষুদ্র। ঠিক আছে? খুবই ক্ষুদ্র। এবং সেটাকে যদি আমরা ধরি তাহলে তার হরাইজন্টাল কম্পোনেন্ট মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলোকে তো আমরা ইকুয়েট করে টি ওয়ান ইজিক্যালস টু টি টু পেলাম। এবার আমরা যদি দেখি যে তাহলে এই যে কম্পোনেন্ট গুলো ছিল তাহলে এই দিক বরাবর কি কাজ করছিল, সেটা হচ্ছে একটা টি ওয়ান সাইন ডি থিটা আর প্লাস টি টু সাইন ডি থিটা। এবং যদি এই আর্কটা খুবই ছোট হয়, যদি এই আর্কটা খুবই ছোট হয় তাহলে এই যে টি ওয়ান সাইন ডি থিটা বা এই যে টি টু সাইন ডি থিটা, এরা আলটিমেটলি একটাই পয়েন্টের থ্রু দিয়ে কাজ করছে, তাই না? এই আর্কটা যদি খুবই ছোট হয় তাহলে টি ওয়ান সাইন ডি থিটা টি টু সাইন ডি থিটার মধ্যে যে সেপারেশনটা, সেই সেপারেশনটাও তো খুবই ছোট হবে। এবং আলটিমেটলি এতটাই ছোট হবে যে টি ওয়ান সাইন ডি থিটা টি টু সাইন ডি থিটা একটা আরেকটার ঘাড়ের ওপর পড়ে যাবে, এবং আলটিমেটলি দুটোই একই পয়েন্টের থ্রু দিয়ে কাজ করবে। এবং কোন দিকে কাজ করবে? সেটা হচ্ছে সেন্টার বরাবর, তাই না? মানে এই যে এই যে সেন্টার, এই সেন্টার বরাবর টি ওয়ান সাইন ডি থিটা প্লাস টি টু সাইন ডি থিটা কাজ করবে। তাহলে এই দুটো যদি সেন্টার বরাবর কাজ করে, এবং আমরা জানি যে চেনটাকে যদি একটা সার্কুলার মোশন করতে হয় তাহলে ওর কি দরকার? ওর একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার, তবেই তো সার্কুলার মোশন করতে পারবে। এবং সেন্ট্রিপিটাল ফোর্স যেটা দরকার হবে সেটা ওকে কে দেবে? এই টি ওয়ান সাইন ডি থিটা প্লাস টি টু সাইন ডি থিটা। এটুকু বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে ধরা যাক এই টি ওয়ান ইজ টু টি টু, এটাকে আমরা টি ধরে নিচ্ছি, এই টেনশনটাকে আমরা টি ধরে নিচ্ছি। তাহলে ওর সেন্টার দিকে, মানে আমরা যদি সার্কেলটাকে আরেকবার আঁকি,
আমরা যদি সার্কেলটাকে আরেকবার আঁকি এবং একে আমরা যদি এটা বলি যে এই সার্কেলটার ওপর খুব ক্ষুদ্র একটা অংশ, আলটিমেটলি এই খুব ক্ষুদ্র একটা সার্কেলটার ওপর অংশ, আর এই হচ্ছে সার্কেলটার সেন্টার, কোনো ট্যানজেনশিয়াল ফোর্স নেই, মানে এদিক বরাবর ছিল টি টু কস থিটা কস ডি থিটা, আর এদিক বরাবর ছিল টি1 কস ডি থিটা। আলটিমেটলি এই দুটো ইকুয়েট হয়ে গিয়ে টি1 ইজিক্যালস টু টি2 হয়ে গেছে, তাই এই দিকে আলটিমেটলি কোনো ফোর্স নেই, এই দিক বরাবর সার্কেলটার ওপর কোনো ফোর্স নেই, ঠিক আছে। নেট ফোর্স একমাত্র সেন্টারের দিক বরাবর রয়েছে। কি, এখন টি1 আর টি2 কে তো আমরা সমান বলে দিয়েছি, তার মানে 2t সাইন ডি থিটা, মানে টি1 সাইন ডি থিটা প্লাস টি2 সাইন ডি থিটা, এই দুটোকে যোগ করলে 2t সাইন ডি থিটা, কারণ টি1 আর টি2 তো আমরা টি ধরে নিয়েছি। তাহলে সার্কেলটার মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে 2t সাইন ডি থিটা, তাই তো। আর সার্কেলটা মানে এই চেনটা ঘুরছে হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে, তাহলে 2t সাইন ডি থিটা ইকুয়ালস টু কি হবে, m ওমেগা স্কোয়ার ইন্টু আর। m হচ্ছে এখানে ডিএম, কারণ এই ক্ষুদ্র অংশটার ভর হচ্ছে ডিএম, ঠিক আছে, ডিএম ইন্টু ওমেগা স্কোয়ার, আর আর হচ্ছে ওর রেডিয়াস, কত রেডিয়াস নিয়ে ঘুরছে। এবার প্রশ্ন হচ্ছে এই ডিএমটাকে আমাকে বের করতে হবে এই সার্কেলটার, মানে এই ছবিটা থেকে যদি আমরা দেখি, যে এই ছবিটা থেকে দেখলে এই ডিএমটা আমাকে বার করতে হবে। প্রশ্ন হচ্ছে ডিএমটা আমি কি করে বার করব, তোরা বলতে পারবি ডিএমটা কি হবে এখানে বার করে? ডিএমটা বার করে আমাকে বলতে পারবি কি হবে? আমি যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছিস কি, এই লাস্ট ইকুয়েশনটা অবধি? এম ডি থিটা বাই পাই। ঠিক, এম ডি থিটা বাই পাই। কি রে অনুশ্রী? পারিনি, এটা বুঝতে পারছি না। দেখ, সার্কেলের 2 পাই অ্যাঙ্গেলে মাস রয়েছে কত, এম, তাহলে 1 রেডিয়ান অ্যাঙ্গেলে মাস কত রয়েছে, m/2 পাই। আর আমার কতটুকু অ্যাঙ্গেল দরকার, এই ডিএম মাসটুকু কতটুকু অ্যাঙ্গেল জুড়ে ছড়িয়ে আছে বল, এই ডিএম মাসটুকু কতটুকু অ্যাঙ্গেল জুড়ে ছড়িয়ে আছে? ডি থিটা, 2d থিটা। 2d থিটা। হ্যাঁ, তাহলে 2d থিটা, টু ডি থিটা অ্যাঙ্গেলে কতটুকু মাস থাকবে, m/2 পাই ইন্টু 2d থিটা, টু কেটে গেলে m/পাই ইন্টু ডি থিটা, এটাই হচ্ছে আমার ডিএম, ঠিক আছে। তাহলে এটা আমরা বসিয়ে দেবো যে 2t সাইন ডি থিটা ইজিক্যালস টু m/পাই ডি থিটা ইন্টু ওমেগা স্কোয়ার আর। এবার আমরা জানি, কি জানি, যে ডি থিটা হচ্ছে ভেরি স্মল, আর ডি থিটা ভেরি স্মল হলে আমরা সাইন ডি থিটাকে কি অ্যাপ্রক্সিমেট নিতে পারি, ডি থিটা, তাই না? ডি থিটা।
তার মানে 2t d theta is equals to m by pi d theta into ওমেগা স্কোয়ার আর, তাহলে এই d theta আর d theta কেটে গেল, তাহলে এই টেনশন আমাকে বার করতে বলেছে, m ওমেগা স্কোয়ার আর বাই 2 পাই। বুঝেছিস? অনুশ্রী? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে, ওকে। এবার আমরা আগের দিন যে টপিকটা পড়ছিলাম সেটার কন্টিনিউয়েশন হবে, অর্থাৎ আমরা আগের দিন কি পড়ছিলাম রে? আমরা আগের দিন পড়ছিলাম ভার্টিক্যাল সার্কুলার মোশন। আমরা আগের দিন যেটা পড়ছিলাম সেটা হলো ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভার্টিক্যাল সার্কুলার মোশন। এবার আমরা এই ভার্টিক্যাল সার্কুলার মোশনে প্রথমে কিছু কেস দেখি। কি কি কেস দেখবো? ঠিক আছে, প্রথমে ধরা যাক এখানে একটা হিঞ্জ রয়েছে এবং তার সাথে একটা রড রয়েছে, এবং এই রডের শেষ প্রান্তে একটা মাস রয়েছে এম। এটা হচ্ছে একটা মাসলেস রড। ঠিক আছে, নেক্সট কেস, এইটা হচ্ছে একটা স্মুথ রিং। স্মুথ রিং মানে এখানে কোনো ফ্রিকশন নেই এই রিংটার মধ্যে, এবং এই রিংটার এইখানে একটা বিড লাগানো রয়েছে। এই হচ্ছে রিংটার সেন্টার, এখানে একটা বিড লাগানো রয়েছে। বিড মানে জানিস তোরা? হুম পুঁতি। হুম হুম, বিড মানে হচ্ছে পুঁতি। ঠিক আছে, এটা বিড লাগানো রয়েছে যার মাসও হচ্ছে এম। মানে এটা একটা রিং,
রিং এর মধ্যে বিট বিট কিরকম ভাবে থাকে, এই যদি একটা রিং থাকে তার মধ্যে এরকম ভাবে একটা পুঁতি লাগানো থাকে, ঠিক আছে? তো এইভাবে এটা এই রিংটার মধ্যে এরকম লাগানো রয়েছে। আর থার্ড, এটা একটা টিউব, এটা একটা স্মুথ টিউব। টিউব মানে জানিস তোরা, কলের পাইপ যেটাকে এরকম বেঁকিয়ে মানে একটা গোলাকার আকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং সেই স্মুথ অর্থাৎ কোনো ফ্রিকশন নেই, এবং সেই স্মুথ টিউবের মধ্যে একটা মাস রাখা হয়েছে, যার মাসও হচ্ছে এম। একটা ইয়ে রাখা হয়েছে, মানে এটাকে আমরা বলতে পারি আউটার সারফেস, টিউবের আউটার সারফেস, আর এইটা হচ্ছে টিউবের ইনার সারফেস, ভেতরের সারফেস, ঠিক আছে? টিউবটা খুবই সরু একটা টিউব, অর্থাৎ ওর যে ইনার রেডিয়াস এবং আউটার রেডিয়াস, আভ্যন্তরীণ ব্যাসার্ধ আর বাহ্যিক ব্যাসার্ধ, এগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেটলি সেমই ধরছি, ঠিক আছে? আলটিমেটলি খুবই সরু, এবং মানে টিউব মানে সার্কেলটা যতটা বড় তার থেকে টিউবের যে মানে আভ্যন্তরীণ ব্যাসার্ধ আর বাহ্যিক ব্যাসার্ধের যে পার্থক্যটা সেটা খুবই কম বলে মানে খুবই কম আমরা ধরে নিচ্ছি। এর ফলে আমরা ধরে নিচ্ছি মানে আলটিমেটলি ওটার রেডিয়াসটাও আর, ঠিক আছে? মানে এই মাছটাও এরকম আর রেডিয়াসে রয়েছে, এটাও আর রেডিয়াসে রয়েছে, আর এই রডটার লেন্থ হচ্ছে আর, ঠিক আছে? এই যে তিনটে কেস আমরা দেখলাম, এই তিনটে কেসের মধ্যে এবার এবার আমরা কি করলাম, যে এই মাছটাকে, ঠিক আছে, এই মাছটাকে এদিকে একটা ভেলোসিটি ভি দিয়ে দিলাম, এই বিটটাকে এদিকে একটা ভেলোসিটি ভি দিয়ে দিলাম, আর এই মাছটাকেও এদিকে একটা ভেলোসিটি ভি দিয়ে দিলাম, যাতে করে ওরা এই সার্কেলটাকে এই সার্কেল গুলোকে কমপ্লিট করতে পারে, ঠিক আছে? এমন ভাবে আমরা ভিটা দিলাম যাতে করে ওরা এই সার্কেল মানে এই সার্কুলার পাথ বরাবর ওরা যেতে পারে, ঠিক আছে? দেখ, যদি যদি এই মাসটাকে আমি একটা ভি ভেলোসিটি দিই, এবং ধরা যাক ওই মাসটা খুব কম একটা ভেলোসিটি দিলাম, তাহলে কি হবে? মাসটা এতটা গেল, গিয়ে এইখানে পৌঁছলো, পৌঁছানোর পর আবার এই সার্কেল বরাবরই ব্যাক করে ফিরে এলো। আরেকটু বেশি ভেলোসিটি দিলাম, ও আরেকটু উঁচুতে গেল, রড আছে, আরেকটু উঁচুতে গেল, তারপর আর ওপরে যেতে পারলো না, কি হলো? আবারও নিচে সার্কেল বরাবর পড়ে গেল। তারপর আরেকটু বেশি ভেলোসিটি দিলাম, ও এইখানে ধরা যাক আরেকটু উঁচুতে পৌঁছলো, এইখানে রড, তারপর আর যেতে পারলো না, ছেড়ে দিলাম, মানে আর যেতে পারলো না, কি হবে? আবার এই সার্কেল বরাবরই ও এসে নিচে পড়বে, মানে এখান থেকে এই সার্কেল বরাবরই আবার ও এসে এই নিচে পড়ে যাবে। নেক্সট ধরা যাক আরো একটু জোরে ওকে ঠেললাম, ঠিক আছে? তাহলে ও মোটামুটি এইখানটায় পৌঁছলো, এরপর আর যেতে পারলো না, এরপর যাওয়ার ওর ক্ষমতা আর নেই। তাহলে কি হবে? আবার ও এখান থেকে একদম সার্কেল বরাবর এখানে এসে পড়বে, তারপর আরেকটু বেশি স্পিড দিলাম ওকে নিচে, তাহলে ও এখানে গেল। এবার ও কি হবে? আর এদিক দিয়ে ও কিন্তু নিচে পড়বে না, তাহলে কি হবে? ও এবার এদিক দিয়ে নিজের জায়গায় ফেরত আসবে, অর্থাৎ ও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে। কি করবে? কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন। এখানে যখন ছিল বা এখানে যখন ছিল বা এখানে যখন ছিল বা এখানে যখন ছিল, ও কিন্তু এদিক দিয়ে পড়ছিল, অর্থাৎ ও কিন্তু কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারছিল না, এই সার্কেলটাকে ও কিন্তু কমপ্লিট করতে পারছিল না। কিন্তু যখনই ওকে আমি এমন একটা ভেলোসিটি দিলাম যে ও এই আপার পয়েন্টটাকে জাস্ট ক্রস করছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ও এদিকে পড়ছে, অর্থাৎ ও ভার্টিক্যাল সার্কুলার মোশন কমপ্লিট করতে পারছে। প্রশ্ন হচ্ছে, আচ্ছা এইটুকু বুঝেছিস কি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে
যে এমন কোনো মুহূর্ত কি হবে, ধরা যাক এই বিটটাকে আমি একটা ভেলোসিটি এদিকে দিলাম, বিটটা এরকম একটা জায়গায় পৌঁছলো, কিন্তু পৌঁছানোর পর এই রড ছিল, এই রড ছিল, বিটটা এখানে মানে এই মাসটা এখানে লাগা, এটা বিট নয়, এটা নর্মাল একটা মাস, মাসটা এখানে লাগানো ছিল, কিন্তু এখানে পৌঁছানোর পর মাসটা সার্কেল বরাবর পড়লো না, সার্কুলার পাথ বরাবর পড়লো না। এটা এখানে আমি ডট ডট দিয়ে সার্কেলটা এঁকেছি মানে কি বলতো, ডট ডট দিয়ে আমি সার্কেলটা এঁকেছি মানে এখানে এখানে অ্যাকচুয়াল কোনো মানে রিং বা কিছু নেই, এটা একটা পথ, মানে পথটাকে আমি দেখিয়েছি, ঠিক আছে? তো এখান দিয়েও পড়লো মানে এখান দিয়েও না পড়ে সার্কেলটাকে ছেড়ে ধরা যাক এরকম কোনো একটা ভাবে পড়লো, কিংবা এরকম কোনো একটা ভাবে পড়লো, ঠিক আছে? এটা কি হওয়া সম্ভব এখানে? মানে ও সার্কেল বরাবর পড়লো না, সার্কেলটাকে ছেড়ে দিল, মানে এরকম ভাবে পড়লো, কিংবা এরকম ভাবে পড়ে গেল, ঠিক আছে? সার্কুলার পথ বরাবর মানে এই সার্কেলটা বরাবর ও আর পড়লো না। এটা কি হতে পারে এখানে? না, কেন হতে পারে না? রডটা তো স্ট্রেট আছে, তাহলে সেটা তো বেঁকবে না, তাহলে এটা এভাবে কি করে পড়বে? ঠিক, ও যখন এরকম কোনো একটা জায়গায় পৌঁছবে, তখন যদি ওর মনে চায় যে আমি সার্কেলটাকে ছেড়ে এরকম কোনো একটা ভাবে নিচে পড়বো, ও সেটা করতে পারবে না। কেন পারবে না? কারণ ওর সাথে একটা রড কানেক্টেড আছে, এই রডটা ওকে সার্কেল ছাড়তে দেবে না। এই রডটা ফিক্স লেন্থ আর, ফিক্স আর লেন্থের রড এটা, এই রডটা ওকে সার্কেল ছাড়তে দেবে না। এই রডটা ওকে একদম সার্কেল বরাবরই আবার নিচে নিয়ে আসবে, একদম সার্কেল বরাবর এই রডটা ওকে নিচে নিয়ে আসবে, ঠিক আছে? এবার নেক্সট কেস দেখা যাক। কিরে তৃষা, ঠিক আছে? নেক্সট কেস, এই কেসটা দেখা যাক। এখানে কি হচ্ছে দেখ, একটা বিড একটা রিং এর মধ্যে লাগানো রয়েছে। এখানে কিন্তু এই রিংটা সত্যিকারের একটা রিং, সেই জন্য আমি একদম মানে ডট ডট দিইনি, এটা একটা রিং, এটা একটা তারের রিং, ঠিক আছে? এবং বিটটাকে ওর মধ্যে ফাঁসানো রয়েছে, মানে আটকানো রয়েছে। এবার আমি বিটটাকে একটা ভেলোসিটি ভি দিচ্ছি, বিটটা অল্প একটু ভেলোসিটি দিলাম, বিটটা এখানে গেল, যাওয়ার পর সার্কেল বরাবর নিচে পড়ে এলো, বিটটা এখানে গেল, সার্কেল বরাবর নিচে পড়ে এলো, আরেকটু বেশি ভেলোসিটি দিলাম, ও এখানে গেল, কিন্তু সার্কেল বরাবর নিচে পড়ে গেল, আরেকটু ভেলোসিটি দিলাম, ও এখানে গেল, কিন্তু আর যেতে পারলো না, সার্কেল বরাবর নিচে পড়ে গেল। এবার এমন একটা ভেলোসিটি দিলাম যে ও জাস্ট আপার পয়েন্টটাকে জাস্ট ক্রস করতে পারলো, জাস্ট ক্রস করতে পারলো। এবার কি হবে, ও এই দিক দিয়ে নিচে পড়বে, অর্থাৎ এবার ও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারবে, মানে এখান থেকে শুরু করে একদম সার্কুলার রিং বরাবর গিয়ে আবার নিজের জায়গায় ফেরত আসতে পারবে। এমন কোনো জায়গা কি হতে পারবে যেখানে বিটটা পৌঁছানোর পর আর যেতে পারলো না, কিন্তু ও সার্কেল ছেড়ে এরকম ভাবে নিচে পড়লো বা এরকম ভাবে নিচে পড়লো? হতে পারবে কি? না, কেন হতে পারবে না? রিংটার মধ্যে তো ওই বিটটা রয়েছে, হ্যাঁ, আর রিংটা তো সার্কুলার, তাহলে ওর মধ্যে দিয়ে যদি ও ঘোরে, তাহলে ওই সার্কুলার পথে ওকে ঘুরতে হবে। ঠিক, রিংটা সার্কুলার, রিং এর মধ্যে বিটটাকে আটকানো রয়েছে, রিং এর মধ্যে ওকে গাঁথা রয়েছে, ও ওই রিংটাকে ছেড়ে কখনো বেরোতে পারবে না। ও যেখানেই যাক না কেন, আলটিমেটলি ও যদি আর ওপরে উঠতে নাও পারে, ওকে একদম ওই রিংটা ওই সার্কেলটা বরাবরই নিচে নামতে হবে। এবং ও যদি জাস্ট আপার পোর্শনটা একটু ক্রস করতে পারে, তাহলে ও আবার ওই রিং বরাবরই নিচে নামবে, মানে কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে, কিন্তু ওই রিং ছেড়ে ও বেরোতে পারবে না। অর্থাৎ প্রথমের কেসটাতেও আমরা দেখলাম যে ও এই সার্কুলার পথ ছেড়ে বেরোতে পারবে না যেখানেই যাক না কেন, এখানেও আমরা দেখলাম যে ও এই সার্কুলার পথ ছেড়ে বেরোতে পারবে না যেখানেই যাক না কেন। এবার থার্ড কেস দেখা যাক। এই মাছটাকে আমি একটুখানি ভেলোসিটি দিলাম ভি, ও এরকম একটা জায়গায় পৌঁছলো, পৌঁছানোর পর এই টিউব বরাবরই নিচে নামলো, আর একটু দিলাম, এখানে পৌঁছলো, আর যেতে পারলো না, কিন্তু তারপর আবার এই বরাবরই ও নিচে নিজের জায়গায় পৌঁছাবে। আর একটু দিলাম, ওইখানে পৌঁছলো,
আর যেতে পারলো না, কিন্তু এই টিউব বরাবরই ও আবার নিচে নিজের জায়গায় পৌঁছাবে। এরকম দিতে দিতে যদি আমরা জাস্ট এই আপার পয়েন্টটাকে একটু ক্রস করিয়ে দিতে পারি, জাস্ট ক্রস করাতে পারি, খুব বেশি ক্রস করাতে হবে না, মানে জাস্ট, মানে ওকে ওই আপার পয়েন্টটা থেকে একটুখানি শিফট দিতে হবে, এমন একটু ভেলোসিটি যদি আমরা নিচে দিতে পারি, তাহলে কি হবে, এবার ও এই দিক বরাবর কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশনও করবে টিউব বরাবর। কিন্তু এমন কোনো জায়গা কি পসিবল যেখানে মাসটা যাওয়ার পর আর ও ওপরে যেতে পারলো না, কিন্তু টিউবটাকে ভেদ করে নিচে গিয়ে পড়বে, এরকম কি হতে পারে? টিউবটাকে ছেড়ে না। সার্কেল, হ্যাঁ, ও আসতে পারবে না। তার মানে এই যে তিনটে কেস আমরা এখানে আলোচনা করলাম, এই তিনটে কেস এমন তিনটে কেস, যে তিনটে কেসে মাসটা সার্কেল ছাড়তে পারবে না, মাসটা সার্কেল ছাড়তে পারবে না, খুব ইম্পর্টেন্ট। এই তিনটে কেস এমন তিনটে কেস যেখানে মাসটা কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করলে তো খুব ভালো, যে সার্কুলার মোশন করলো, কিন্তু যদি সার্কুলার মোশনটা ইনকমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ এমন ভেলোসিটি আমি ওকে নিচে দিচ্ছি যেটা ওকে কমপ্লিট সার্কুলার মোশন করাতে পারছে না, তাহলে মাসটা কিন্তু সেই সার্কেল বরাবরই আবার নিচে নেমে আসবে, ও সার্কেল ছাড়বে না, সোজা কথা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা দাদা, ফার্স্ট কেসে যদি আমরা রড না নিয়ে দড়ি নিতাম, না, সেটা তখন কি? নদীর কথা, নদীতে, এইটুকু বুঝতে পেরেছিস কি? হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, ওটা আমরা আলোচনা করব পরে, সেই জন্যই এখন আমি বলতে চাই না ওটা। আচ্ছা, ইন অল থ্রি, এখানে আমরা একটা কথা লিখছি, ইন অল দ্য থ্রি কেসেস masses are constrained to move constrained to move in circle। এই তিনটে কেস এমন তিনটে কেস, তিনটে কেসকে এমন ভাবে বানানো হয়েছে, এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে মাসটা সার্কেল ছাড়তে না পারে, মাসটা কনস্ট্রেইনড টু মুভ, বাধ্য, ও বাধ্য সার্কেল বরাবর মুভ করতে। ঠিক আছে, তাতে কমপ্লিট সার্কুলার মোশন হোক বা না হোক, কিন্তু ও সার্কেল ছাড়তে পারবে না এই তিনটে কেসে। ইট মে or may not complete the vertical circular motion। আচ্ছা, ভার্টিক্যাল সার্কুলার মোশন মানেটা কি তোরা বুঝতে পেরেছিস? আগে আমাকে এটা বলতো। হুম। ভার্টিক্যাল সার্কুলার মোশনের মানেটা কি তোরা বুঝতে পেরেছিস? ভার্টিক্যাল সার্কুলার মোশন আমরা কাকে বলছি, এটা কি বুঝতে পেরেছিস? মানে বস্তুটা ওই সার্কেল বরাবর নিচে থেকে উপরে যাচ্ছে এইটা? হ্যাঁ, মানে হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন কথার অর্থ হলো যে দু ধরনের সার্কুলার মোশন হতে পারে। একটা হরাইজন্টাল সার্কুলার মোশন, সেটা কেমন হতে পারে? সেটা এরকম হতে পারে, ধরা যাক আমার কাছে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে সার্কুলার মোশন হচ্ছে, অর্থাৎ সার্কেলের প্রতিটা পয়েন্ট সেম হাইটে রয়েছে, সার্কেলের প্রতিটা পয়েন্ট মাটি থেকে সেম উচ্চতায় রয়েছে, এটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলার মোশন। আর ভার্টিক্যাল সার্কুলার মোশন মানে কি? ওই যে মেলার নাগরদোলা, ঠিক আছে,
ওই যে বড় বড় যেটা ঘোরে, ঠিক আছে, মানে ধরা যাক ভার্টিক্যাল সার্কুলার মোশন কি হবে, ধরা যাক এরকম আহ, এই একটা টেবিল, মানে এবার আমরা সাইড ভিউ দেখাচ্ছি, এই একটা টেবিল, টেবিলের ওপর এরকম একটা রিং আমরা রেখেছি, সেই রিং এর মধ্যে কোনো একটা পয়েন্ট এরকম উপরে উঠছে নামছে, উপরে উঠছে নামছে, কেন এখানে রেখে দিলে কেন ও নিচে নামবে, কারণ ওর নিচে জি কাজ করছে, ও নিচে নামবে। আবার এখানে নিচে কিছু একটা মেকানিজম হয়তো রয়েছে যেটা ওকে ওপরে পাঠাচ্ছে, আবার ওপরে উঠলেও গ্র্যাভিটির প্রভাবে আবার নিচে নেমে আসবে। বুঝতে পেরেছিস ভার্টিক্যাল আর হরাইজন্টালের পার্থক্য? হরাইজন্টাল সার্কুলার মোশন মানে হচ্ছে, মানে এই সার্কুলার মোশনটা যেটা হরাইজন্টাল সার্কুলার মোশন, সেটা হচ্ছে বাচ্চাদের নাগরদোলা, ওই যে সেই ঘোড়া, ঘোড়ার পিঠে করে বাচ্চারা ঘোরে মেলাতে, এটা হচ্ছে সেইটা। আর এটা হচ্ছে বড়দের নাগরদোলা। বুঝেছিস? তার মানে কি ভার্টিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের উচ্চতাটা আলাদা হবে? ইয়েস, ভার্টিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা, ওই জন্যই তো ওটাকে ভার্টিক্যাল বলা হচ্ছে। ভার্টিক্যাল মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর ওটা আছে, মানে ওর একটা মানে প্রতিটা পয়েন্টের এখানে আলাদা আলাদা উচ্চতা, তাই না? ওই যে বড় আমাদের যে বড় নাগরদোলা যেটা থাকে মেলায়, ঠিক আছে, এটা এরকম উপরে ওঠে আবার নিচে নামে, আবার উপরে ওঠে আবার নিচে নামে, এইভাবে যেটা করে। আর এটা হচ্ছে সেই যেটা একটা প্লেনে, মানে হরাইজন্টাল প্লেনে ঘুরছে, বাচ্চারা যেটা চড়ে, ঠিক আছে, এই গোল গোল করে ঘোরে, ঠিক আছে, এটা হচ্ছে সেই সেই সার্কুলার মোশন। আর এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। বুঝতে পেরেছিস ভার্টিক্যাল আর হরাইজন্টাল এখানে কিন্তু মাছটা ওপরে উঠছে, ওপরে উঠে আবার নিচে নামছে, এখানেও তাই, মাছটা ওপরে উঠছে, ওপরে উঠে আবার নিচে নামছে, এখানেও তাই, মাছটা ওপরে উঠছে, ওপরে উঠে আবার নিচে নামছে। বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, তাহলে in all the three cases masses are constrained to move in circle, it may or may not complete vertical circular motion, মানে সার্কেল বরাবরও যেতে বাধ্য, তাতে করেও কম সার্কুলার মোশন কমপ্লিট করুক আর নাই করুক, ঠিক আছে, masses cannot leave। তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে ও হুম। সার্কেলটা পুরো কমপ্লিট করতেও পারে নাও করতে পারে, অবশ্যই কিন্তু না, হরাইজন্টাল হলে কি পুরোই কমপ্লিট করতে হবে? না হরাইজন্টালেও ও কমপ্লিট নাও করতে পারে, কিন্তু ভার্টিক্যালে আমরা এটা ভার্টিক্যালে কেন পড়ি, কারণ আমরা জানি যে আমরা যদি কোনো একটা জিনিস এরকম, কোনো একটা জিনিস যদি এরকম নিচে থাকে, ওকে যদি আমরা টুক করে একটু টোকা মারি, তাহলে ও একটু ওপরে গিয়ে আবার নিচে পড়ে যেতে পারে, আর একটু জোরে টোকা মারলেও আরেকটু ওপরে গিয়ে আবার নিচে পড়তে পারে, আর একটু জোরে টোকা মারলেও আরেকটু ওপরে যাবে, তারপর নিচে পড়ে যাবে। কিন্তু এরকম করতে করতে এমন একটা জোরে আমি মারলাম যাতে করে ও এই পজিশনে পৌঁছে গেল, তখন কিন্তু ও আর এদিক দিয়ে নিচে পড়বে না, ও এই দিক দিয়ে নিচে পড়ে যাবে। যেমন ধরা যাক কাউকে একটা দোলনায় বসানো হয়েছে নিচে, একটা দোলনা দুলছে, ঠিক আছে, কাউকে বসানো হয়েছে দোলনার মধ্যে, এবার তাকে এমন জোরে পেছন থেকে কেউ একটা ধাক্কা মেরে দিল যে ও দোলনায় সাধারণত কিরকম হয়, ওই গেল এই ফেরত এলো, এই গেল এই ফেরত এলো, এরকম হয়, এমন জোরে ধাক্কা মারলো যে ও একদম সোজা ওপরে উঠে একদম নিচে গিয়ে আবার নামলো। বুঝতে পেরেছিস? হুম। তো masses cannot leave the circle। আচ্ছা, কেন ও লিভ, ও সার্কেলকে কেন লিভ করতে পারবে না, কেন ও সার্কেলকে ছাড়তে পারবে না? তার কারণ হচ্ছে, ধরা যাক এই মাছটা এইখানে পৌঁছে গেছে, এমন একটা ভেলোসিটি ওকে দিয়েছি, ও এখানে পৌঁছে গেছে কিন্তু আর যেতে পারছে না, যেই ও সার্কেলটাকে লিভ করতে যাবে, সাথে সাথে এই যে রডটা ছিল, রডটা ওকে আউটওয়ার্ড টেনশন দেবে। আমরা জানি যে রডের টেনশন টানতেও পারে ঠেলতেও পারে, মনে আছে এটা আমি বলেছিলাম পড়ানোর সময়, যে স্ট্রিং এর টেনশন আর রডের টেনশনের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যে স্ট্রিং খালি টানতে পারে, সুতো খালি টানতে পারে,
আর রড টানতেও পারে, ঠেলতেও পারে। মানে রডের যে টেনশনটা সেটা ইনওয়ার্ড, ভেতর দিকেও হতে পারে প্রয়োজন অনুযায়ী, আবার বাইরে দিকেও হতে পারে প্রয়োজন অনুযায়ী। বলেছিলাম তো, মনে আছে এটা? হুম। তাহলে যখনই ও সার্কেলকে লিভ করে বেরোতে চাইবে, তখনই টেনশন বাইরের দিকে ওকে ঠেলে এই সার্কেলের মধ্যে ওকে রেখে দেবে। আবার এখানে যখন ও নিচে পড়তে চাইবে, এই পজিশনটায় নিচে এইখানে যখন ও ছিল, তখন ও যখন নিচে পড়ে যেতে চাইবে, তখন টেনশন ভেতরের দিকে অ্যাক্ট করে ওকে সার্কেলে রেখে দেবে। বুঝতে পেরেছিস? বুঝেছিস? হুম। আচ্ছা, সিমিলারলি দেখ, এই বিটটা যখন এখানে ছিল, তখন আলটিমেটলি বিটটা কিরকম ছিল? এরকম ছিল, রিং এর মধ্যে লাগানো। এমজি ওর ওপর নিচের দিকে কাজ করছিল, আর ও সার্কেলটাকে ছাড়তে পারছিল না। কেন? কারণ এই রিংটা ওর ওপর ওপরের দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছিল, যে কারণে ও সার্কেলকে ছেড়ে নিচে এমজির প্রভাবেও নিচে পড়ে যেতে পারছিল না। যখন এই বিটটা এরকম একটা জায়গায় পৌঁছবে এবং ও সার্কেলকে ছেড়ে ভেতরে পড়তে চাইবে, তখন কি হবে? এই রিংটা ওকে আউটওয়ার্ড নর্মাল দেবে। এর ফলে ও সার্কেলটাকে আর ছাড়তে পারবে না। বুঝতে পেরেছিস? মানে নর্মাল রিয়াকশন ফোর্সটাও অ্যাডজাস্টেবল হবে। যখন ভেতরে প্রযুক্ত হওয়ার দরকার, যেমন এই পজিশনে নর্মাল রিয়াকশন ফোর্স ভেতর দিকে প্রযুক্ত হবে, কিন্তু যখনই ও সার্কেলটাকে ছেড়ে ভেতরে আসতে চাইবে, নর্মাল রিয়াকশন ফোর্স ওকে বাইরের দিকে ঠেলে দেবে, যাতে করে ও সার্কেলটাকে ছাড়তে না পারে। বুঝেছিস? আবার এখানে দেখ, এখানে কি হবে? এখানে যখন ও এখানে রয়েছে, তখন নিচের দিকে এমজি কাজ করছে, আর টিউবের যে লোয়ার সারফেসটা সেটা ওর ওপর ওপর দিকে নর্মাল দেবে। এর ফলে ও নিচে আসতে পারবে না, ও নিচে পড়ে যেতে পারবে না। আবার ও যখন এরকম একটা জায়গায় পৌঁছে যাবে, যখন ও সার্কেলটাকে ছেড়ে ভেতরে ঢুকতে চাইবে, তখনও টিউবের ইনার সারফেসটা ওকে, মানে এই পজিশনে টিউবের আউটার সারফেসটা ওকে নর্মাল দেবে ভেতর দিকে, আর এই পজিশনে টিউবের ইনার সারফেসটা ওকে নর্মাল দেবে বাইরের দিকে। এর ফলে ও টিউবটাকে ছেড়ে বেরোতে পারবে না। মানে ও যখন এখানে আছে, তখন টিউবের যে আউটার সারফেসটা সেটা ওকে ফোর্স দিয়ে, নর্মাল রিয়াকশন দিয়ে এখানে রেখে দেবে। আর এ যখন এই পজিশনে পৌঁছে টিউবটাকে ছেড়ে বাইরে আসতে চাইবে, তখন ইনার সারফেসটা বাইরের দিকে নর্মাল রিয়াকশন দিয়ে ওকে ওই পজিশনে রেখে দেবে। বুঝতে পেরেছিস? মানে নর্মাল রিয়াকশন ফোর্সটাও এখানে অ্যাডজাস্ট করছে, মানে চেঞ্জ হচ্ছে নিজের প্রয়োজন মতো। বুঝেছিস? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এটাও, যে টেনশন or normal reaction force can act inward or outward, ভেতরের দিকে বা বাইরের দিকে, just to make sure that mass m remains on circle. এখানে টেনশন বা নর্মাল, মানে যে ক্ষেত্রে টেনশন লাগবে, রড যখন ছিল তখন টেনশন ছিল, রড যখন ছিল তখন টেনশন ছিল। আর এই দুটো ক্ষেত্রে, বিড এবং এই টিউবের ক্ষেত্রে নর্মাল রিয়াকশন ফোর্স। তাহলে টেনশন বা নর্মাল রিয়াকশন ফোর্স ভেতরের দিকে বা বাইরের দিকে অ্যাক্ট করবে নিজের প্রয়োজন মতো, অ্যাক্ট ইনওয়ার্ড আউটওয়ার্ড, জাস্ট টু মেক শিওর দ্যাট, এটা নিশ্চিত করার জন্য যে মাস এম রিমেইনস অন দ্য সার্কেল, মাস এম যাতে সার্কেলটাকে ছেড়ে না বেরোতে পারে। বুঝতে পেরেছিস?
অনুশ্রী? হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে যে কোনো এই তিনটে কেস সিমিলার কেস, একই রকমের কেস। তিনটে কেসই হচ্ছে একই ধরনের কেস। আমরা এর মধ্যে যে কোনো একটা কেস নিই, ধরা যাক আমরা প্রথম কেসটাকেই নিই যেখানে একটা রড রয়েছে, বা আমরা বিডের কেসটাকেও নিতে পারি। আমরা বিডের কেসটাকেও নিতে পারি, বা রডের কেসটাকে নিই, ঠিক আছে। রডের কেসটাকে নিলে এরকম গোটা সার্কেল তো আমরা পাবো না, আমরা এরকম একটা ডট ডট সার্কুলার পাথ পাবো, ঠিক আছে। সেখানে আমরা একটা এরকম সেন্টার থেকে একটা রড থাকবে। সেই রডটা ইনিশিয়ালি এরকম পজিশনে রয়েছে, রডটা হিঞ্জ করা রয়েছে রডটাকে ওপরে, পেরেক দিয়ে রডটাকে এরকম একটা জায়গায় আটকানো রয়েছে, এবং রডের শেষ প্রান্তে একটা মাস ঝোলানো রয়েছে। রডটা মাসলেস, মাস নেই কোনো, মাসলেস রড। লেন্থ হচ্ছে আর, এবং নিচে একটা মাস ঝোলানো রয়েছে এম। আমরা এই মাসটাকে একটা হরাইজন্টাল ভেলোসিটি দিয়েছি ইউ। রডটা মাসলেস হলে ঠেলবে কি করে? স্ট্রিং মাসলেস হলে টানে কি করে? স্ট্রিং যদি মাসলেস হয়ে টানতে পারে, রড মাসলেস হয়ে ঠেলতে পারবে না কেন? এখানে আমরা জাস্ট জিনিসটার প্রপার্টি নিয়ে স্টাডি করি, মানে মাসলেস হোক না, ওটা তো একটা রড। আসলে তো মাসলেস রড বলে কোনো কিছু হয়ই না, ঠিক আছে, কিন্তু আমরা এখানে জাস্ট আমাদের সুবিধার জন্য ওটাকে মাসলেস রড নিচ্ছি। এবং রডের প্রপার্টি কি? রডের প্রপার্টি হচ্ছে রড হচ্ছে একটা দৃঢ় বস্তু, রড হচ্ছে একটা রিজিড বডি, একটা দৃঢ় বস্তু। ও কোনো কিছুকে টানতেও পারে, কোনো কিছুকে ঠেলতেও পারে। আর স্ট্রিং হচ্ছে একটা অদৃঢ়, মানে কি বলবো, মানে নন রিজিড বডি, মানে ওর শেপ চেঞ্জ করতে পারে। দড়ি, একটা সুতো ওর শেপ চেঞ্জ করতে পারে, এর ফলে ও শুধু টানতেই পারে, ঠেলতে পারে না। বুঝেছিস? বুঝলি? হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা, এবার আমাকে প্রশ্ন দিল যে ফাইন্ড মিনিমাম ইউ। ইউ কোনটা? যে হরাইজন্টাল ভেলোসিটিটা আমরা রডটাকে দিয়েছি, মানে এই মাসটাকে দিয়েছি, সেটা হচ্ছে ইউ। আমাকে বলছে মিনিমাম ইউ ফাইন্ড করো, যাতে করে সাজ দ্যাট, যেটাকে আমরা ইউ মিনিমাম বলতে পারি, সাজ দ্যাট পার্টিকেল পারফর্মস কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভিসিএম মানে ভার্টিক্যাল সার্কুলার মোশন। মানে আমি যদি খুব জোরে ঠেলি, তাহলে তো অবশ্যই আমরা জানি যে আমি যদি এটাকে যদি আমি খুব জোরে ঠেলে দিই, মানে ভীষণ জোরে যদি এটাকে পুশ করি, তাহলে তো এটা অবশ্যই সার্কুলার মোশন করবে, মানে ও এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসবে। কিন্তু আমি এই ভেলোসিটিটাকে কমাতে 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 মিনিমাম কতটুকু ভেলোসিটি দিলে ওটা না তো এখান থেকে নিচে ফিরে আসবে, না তো এখান থেকে নিচে ফিরে আসবে, না তো এখান থেকে নিচে ফিরে আসবে, ও এই পজিশনে যাবে, এবং এই পজিশনে যাওয়ার পর ও আবার এখানে ফিরে আসবে। মিনিমাম ভেলোসিটি কতটা আমি ওকে দিতে পারি? দেখ, আমরা এটুকু তো শিওর যে আলটিমেটলি ওকে আমরা যতই ভেলোসিটি দিই না কেন, ও সার্কুলার মোশন করুক আর নাই করুক, মানে ও কমপ্লিট সার্কুলার মোশন করুক আর নাই করুক, ও সার্কেল কখনো ছাড়বে না।
ও সার্কেল বরাবরই নিচে পড়বে। আমরা যদি ওকে এমন একটা ভেলোসিটি দিই যাতে করে ও একদম ওপরের পয়েন্টে পৌঁছতে পারে, এবং ওপরের পয়েন্টে পৌঁছে ওর ভেলোসিটি জিরোর থেকে সামান্য বেশি হয়, এটাকে আমরা কি বলি, জিরো প্লাস। তোরা লিমিট পড়েছিস অঙ্কে? হ্যাঁ, চলছে এখন। তাহলে তোরা এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল, মানে না জানলেও হবে। জিরো প্লাস মানে কি? জিরো প্লাস মানে হচ্ছে জিরোর থেকে সামান্য বেশি, মানে ও যখন একদম হাইয়েস্ট পয়েন্টে পৌঁছবে, ও যখন একদম টপ মোস্ট পয়েন্টে, সার্কেলটার মানে নাগরদোলাটার টপ মোস্ট পয়েন্টে ও যখন পৌঁছবে, তখন ওর ভেলোসিটি যাতে জিরোর থেকে সামান্য বেশি, মানে 0.0000000, আরো 10টা জিরো ওয়ান হলেও চলবে, ঠিক আছে? মানে 0. মানে টেন টু দি পাওয়ার মানে অ্যাভোগাড্রো, মানে ওর ভেলোসিটি অ্যাভোগাড্রো সংখ্যক হলেও চলবে, অ্যাভোগাড্রো সংখ্যক মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মানে অত কম ভেলোসিটি হলেও চলবে। মানে জিরোর থেকে সামান্য একটু বেশি ভেলোসিটিও যদি ওর থাকে, তাহলেও কি হবে, তাহলে ওই হাইয়েস্ট পয়েন্টটাকে ছেড়ে ইনারশিয়ার জন্য একটুখানি এদিকে আসতে পারবে। এবং যেই ও একটুখানি এদিকে আসবে, এবার ও কি আবার ওপরে উঠে এদিক দিয়ে পড়বে, নাকি ও এবার ডাইরেক্ট এখান দিয়ে পড়বে, কি মনে হয়? ডাইরেক্ট পড়বে। মানে এদিক দিয়ে পড়বে না বা- এদিক, না, উল্টো? হ্যাঁ, বাদিকে পড়বে। বাদিকে পড়বে। বাঁদিকে পড়বে, মানে ও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। তাহলে সার্কুলার মোশন কমপ্লিট করার জন্য আমরা কি শর্ত পেলাম এক্ষেত্রে? যখন ও সার্কেলকে লিভ করতে পারবে না, অর্থাৎ এই তিনটে কেস, যে তিনটে কেসকে নিয়ে আমরা আলোচনা করছি, এটা যদি টপ মোস্ট পয়েন্ট হয়, আমরা যদি ওকে এরকম একটা জায়গায় আনতে পারি যেখানে ওর ভেলোসিটিটা টপ মোস্ট পয়েন্টে জিরোর থেকে সামান্য একটু বেশি হয়, তাহলে ও কিন্তু এদিকে পড়বে, তাই না? তাই তো? কিরে তৃষা? আচ্ছা, এবার দেখ এখানে কি কি ফোর্স কাজ করছে। একটা ফোর্স তো কাজ করছে নিচের দিকে, এমজি। আরেকটা ফোর্স কাজ করছে ওপর দিকে। কি ফোর্স কাজ করছে রে ওপর দিকে? টেনশন। টেনশন, ঠিক আছে। কিন্তু ও যাচ্ছে হচ্ছে দুটোর সাথেই পারপেন্ডিকুলার, মানে আলটিমেটলি, বা এখানে যখন ও পৌঁছে যাবে, তখন কি হবে দেখ, এদিকে এমজি, এই হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট, আর এদিকে হচ্ছে টেনশন। তাহলে দেখ আলটিমেটলি, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের দিক, তাহলে টেনশন আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। এমজির সাথে 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু টেনশনের সাথে ওর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। তার মানে টেনশনের ওয়ার্ক ডান গোটা রাস্তা জুড়ে কত? জিরো। জিরো। টেনশন এক্সটার্নাল ফোর্সের ওয়ার্ক ডান জিরো। নন কনজারভেটিভ ফোর্স মানে ফ্রিকশন বা ভিসকোসিটি বা এয়ার রেজিস্ট্যান্স এখানে নেই, মানে নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানেরও এখানে কোনো গল্প নেই। শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স আছে, যেটা হচ্ছে কি, কি কনজারভেটিভ ফোর্স আছে এখানে শুধুমাত্র? এমজি। এমজি, গ্র্যাভিটি, শুধুমাত্র এমজি কনজারভেটিভ ফোর্স এখানে রয়েছে। অর্থাৎ কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান শুধুমাত্র এখানে রয়েছে, অর্থাৎ আমরা স্বচ্ছন্দে কি অ্যাপ্লাই করতে পারি? টোটাল মেকানিক্যাল কনসার্ভ। টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন। আমরা এখানে স্বচ্ছন্দে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন করব। কোন দুটো পয়েন্টের মধ্যে করব? এই পজিশনটা, অর্থাৎ এটা 1 নম্বর পজিশন যখন ও এখানে ছিল, আর আরেকটা পজিশন যখন ও ওপরে পৌঁছে গেল। এই পজিশনে ওর ভেলোসিটিটা কত হতে, এখানে যদি ইউ কে মিনিমাম হতে হয়, যদি ইউ কে মিনিমাম হতে হয়, তাহলে টপ মোস্ট পয়েন্টে ওর ভেলোসিটিটা কি হতে হবে বললাম? জিরোর থেকে সামান্য বেশি। আচ্ছা, জিরোর থেকে সামান্য বেশি স্পিডকে আমরা জিরোই তো ধরতে পারি না। জিরোর থেকে সামান্য বেশি যদি স্পিড হয়,
তাহলে আমরা এফেক্টিভলি ওটাকে আমাদের ক্যালকুলেশনে জিরো ধরে নিতে পারি তো, তাই না? পারি কি পারি না? পারি। পারি। কিন্তু আমরা এটুকু মনে মনে জানি যে জিরোর থেকে সামান্য বেশি হলে তবেই ও কমপ্লিট করতে পারবে, জিরো এক্সাক্ট জিরো হলেও পারবে না। কিন্তু যাই হোক, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে ওটাকে জিরো ধরে নিতে পারি। তো আমি এখানে প্লাসটাকে বেকার মুছে দিলাম। মানে টপমোস্ট, মানে নিচে যদি ইউটাকে মিনিমাম হতে হয় তাহলে ওপরে ভিটাকে জিরো হতে হবে। ইউ যদি ইউ মিনিমামের থেকে বেশি হয় তাহলে তো অবশ্যই সার্কুলার মোশন কমপ্লিট করবে, কিন্তু ইউ মিনিমামের থেকে কম হলে ও আর এই ওপরে পৌঁছাতে পারবে না, এখানেই কোথাও ওর স্পিড জিরো হয়ে যাবে, এরকম জায়গাতেই কোথাও ওর স্পিড জিরো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে টোটাল এই পজিশনটাকে যদি আমরা 2 নম্বর পজিশন বলি, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা 1 নম্বর আর 2 নম্বর পজিশনের মধ্যে লিখছি। ঠিক আছে? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। ওকে। আচ্ছা, এই যে লোয়েস্ট লেভেলটা, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জির, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জিরো লেভেল ধরে নিচ্ছি। ওকে। তাহলে ইনিশিয়াল পজিশনে আমাকে বল দেখি যে ওর কাইনেটিক এনার্জি কত, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ওর কত অনুশ্রী? জিরো না, ইনিশিয়াল পয়েন্টে তো বেগ ছিল, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। হাফ এম, এম ইউ মিনিমাম স্কোয়ার। হাফ এম ইউ মিনিমাম এর স্কোয়ার। আচ্ছা, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত হবে? জিরো হবে। জিরো কেন? আমরা লোয়েস্ট লেভেলে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরে নিচ্ছি। আচ্ছা, এবার বল ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে ও যখন ওপরে জিরো পৌঁছে? হবে। জিরো হবে। আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি টু আর। এম জি টু আর। কারণ ও আর 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 টু আর ডিস্টেন্স ও নিচ থেকে ওপরে উঠেছে, সেই জন্য এম জি টু আর। ওকে। তো এম এম কেটে গেল, তাহলে ইউ মিনিমাম বেরোচ্ছে 4 GR। তাহলে আমি নিচে মিনিমাম কতটা স্পিড দিলেও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে? রুট ওভার, সরি একটা রুট ওভার হবে। নিচে আমরা মিনিমাম কতটা স্পিড দিলেও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে? রুট ওভার ফোর রুট ফোর জি আর। জি ইন্টু সার্কেল, তার রেডিয়াস, সার্কেলের রেডিয়াস √4 GR। এটা হচ্ছে মিনিমাম স্পিড যাতে করে ও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারে। তাহলে নিচে আমরা যে স্পিড দিচ্ছি সেটা যদি ইউ হয়, ইউটা যদি √4 GR এর থেকে √4 GR এর সমান বা তার থেকে যদি বেশি হয়, ইউটা মিনিমাম তো √4 GR যদি সমান হয়ে যায় অথবা যদি তার থেকে বেশি হয়, তাহলে ও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। টু পারফর্ম কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, মনে রাখতে হবে। এবং এটা তো আমরা রডের ক্ষেত্রে করলাম, যদি আমরা মানে এখানেও আমরা মানে এই স্পিডটাকে কত হতে হবে কমপ্লিট করতে গেলে? √4 GR। এই দুটো কেসও তো সিমিলার কেস, বাকি দুটো কেসও তো সিমিলার কেস, তাই না? যে সার্কেল ছাড়তে পারবে না এবং কোনো ফ্রিকশন ট্রিকশন কিচ্ছু নেই। তাহলে এখানেও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে গেলে √4 GRই হতে হবে। আর এখানেও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে গেলে আমাকে ওকে নিচ থেকে √4 GR স্পিড দিয়ে ঠেলতে হবে বা তার চেয়ে বেশি স্পিড দিয়ে ঠেলতে হবে, তবেই গিয়ে ও ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারবে। এই তিনটে কেসের জন্য এটা হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে পেরেছিস? বুঝেছিস কি বুঝিসনি? আচ্ছা দাদা, ওরা যদি মানে ওরা বলছি মানে বিন্দুটা যদি একেবারে ভি ইকুয়ালস টু জিরোতে থাকে, তাহলে এক্সাক্ট কোন দিকে পড়বে? মানে একদম যদি উপরে থাকে লম্বালম্বি ভাবে।
তাহলে হিসেব মতো তো ওর ওখানেই থেকে যাওয়ার কথা। কেন? কারণ ওটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সেই বলেছিলাম না, স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি হয়, ও ওপরের ওই মুহূর্তে তো ও স্থির হয়ে যাবে, তার মানে না তো ওদিকে পড়ার টেন্ডেন্সি হবে না তো এদিকে পড়ার টেন্ডেন্সি হবে। কিন্তু যদি মানে ছবিতে যদি আমি বলি যে ধরা যাক ও এরকম জায়গায় পৌঁছে গেল, পৌঁছে গিয়ে ওর স্পিডটা জিরো হয়ে গেল, মানে থেমে গেল। স্পিড জিরো হওয়া মানে কি? থেমে যাওয়া। ও থেমে গেল, তাহলে ও এখানেই থেকে যাবে না, কারণ এটা হচ্ছে ওর কি পয়েন্ট? আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার যদি আমি সামান্য এদিকে পুশ করি তাহলে ও এদিকে পড়বে, যদি সামান্য এদিকে পুশ করি তাহলে ও এদিকে পড়বে। অর্থাৎ এটা হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ ওখানে ও স্থির থাকতে পারবে। কিন্তু কেমন ইকুইলিব্রিয়াম পয়েন্ট? আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর এই পয়েন্টটা কেমন ইকুইলিব্রিয়াম পয়েন্ট? এখানেও তো স্থির ছিল, যদি একটুখানি পুশ করি তাহলে ও এখানে যাবে, আবার এখানে ফিরে আসবে। যদি আরেকটু এদিকে পুশ করি তাহলে এদিকে যাবে, আবার এখানে ফিরে আসবে, অর্থাৎ নিজের জায়গায় আবার ফেরত আসবে। তাহলে এটা কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট? স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এটা হলো ওর আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বুঝেছিস? হ্যাঁ। এবার আমরা আরেকটা কেস দেখবো। এই তোদের কতক্ষণ অবধি সময় আছে? আজকে সময় আছে, স্যার ক্লাস করাবে না। আচ্ছা, কোন স্যার ছিল আজকে? শোভন? শোভন স্যার? হ্যাঁ, শোভন স্যার। আচ্ছা। আমাকে 8টায় ছেড়ে দেবে। আচ্ছা, না 8টার আগেই ছেড়ে দেবো, সবাইকেই ছেড়ে দেবো। এবার আরো দুটো কেস আমরা দেখি। প্রথমে আমরা তিনটে কেস দেখলাম, এবার আরো দুটো কেস আমরা দেখবো। এখান থেকে একটা দড়ি, একটা সুতোকে হিঞ্জ করা আছে, এবং সুতোর এক প্রান্তে একটা মাছ ঝোলানো রয়েছে, এম মাছ। এটা কিন্তু আর রড নয়, এটা হচ্ছে এবার মাসলেস স্ট্রিং, সুতো। আর যার লেন্থ হচ্ছে আর, ঠিক আছে। আর এই যে জিনিসটা, এটা হচ্ছে একটা স্মুথ সারফেস। এটা হচ্ছে একটা স্মুথ সারফেস ভেতরের দিকে। সেই একটা বাটি টাইপের, আমরা একটা গোল বাটি টাইপের, মানে বাটি নয়, এটাকে আমরা একটা মানে কি বলবো, মানে একটা ফুটবল ধরতে পারি। ফুটবলের ভেতরের দিকটা আমরা ধরতে পারি, ঠিক আছে। যার নিচে এরকম একটা মাছকে আমরা রেখেছি। অর্থাৎ আগে টিউব ছিল, ওপরেও একটা সারফেস ছিল টিউব হলে, কিন্তু এখন আর টিউব নেই। মানে ওপরে আর কেউ ওকে বাধা দেওয়ার নেই, ঠিক আছে। খালি নিচে একটা বাধা দেওয়ার জিনিস রয়েছে, ও যাতে নিচে পড়তে না পারে। এবার দেখ, ও যদি, আমি যদি এই স্ট্রিংটাকে একটুখানি ঠেলি কি হবে, মানে একটুখানি যদি ধাক্কা দিই কি হবে দেখ। ও একটুখানি এখানে পৌঁছবে, পৌঁছানোর পর আবার সার্কেল বরাবর নিচে চলে যাবে। আর একটু যদি ঠেলি তাহলে এখানে পৌঁছাবে, হয়তো আবার সার্কেল বরাবর ও নিচে চলে যাবে।
কিন্তু এরকম করতে করতে যদি ওকে আমি এরকম কোনো একটা জায়গায় পৌঁছে দিই, তারপর যদি আর ও এগোতে না পারে, এবার কিন্তু এই ও ও ওর ওপর এই কনস্ট্রেইনটা নেই যে ও সার্কেল বরাবরই নিচে পড়বে। এবার কিন্তু ও সার্কেল ছেড়ে এরকম ভাবে নিচে পড়তে পারে। কেন? কারণ স্ট্রিং তো শুধু টানতে পারে, ঠেলতে তো পারে না। এরকম একটা জায়গায় পৌঁছে যদি স্ট্রিং লুজ হয়ে যায়, যদি দড়িটা লুজ হয়ে যায়, তাহলে কি ও আবার সার্কেল বরাবর পড়বে নাকি? মোটেই না। ও সার্কেল ছেড়ে এরকম ভাবে পড়বে। বুঝেছিস? এবার এই মাছটা দেখ, এটাও একটা এম মাছ। ওকে একটুখানি ঠেললাম, ও ধরা যাক এখানটা পৌঁছলো, আবার ও নিচে পড়তে পারে সার্কেল বরাবর। ও আর একটুখানি ওপরে পৌঁছলো, আবার ও সার্কেল বরাবর নিচে পড়তে পারে। কিন্তু ওকে যদি আমি এরকম একটা জায়গায় পৌঁছে দিই, তাহলে তোর কি মনে হয় এই মাছটা আবার এই বাটির গা বরাবর বা বেলুনের গা বরাবর বা ফুটবলের গা বরাবর আবার নিচের দিকে পড়বে? ও মোটেই পড়বে না। ও এখান থেকে এরকম নিচের দিকে পড়বে, মানে এই যাবে, গিয়ে এইখানে পৌঁছবে, পৌঁছানোর পর এরকম ডাইরেক্ট নিচে পড়বে, নিচে লাফ মারবে। ওকে আটকানোর কেউ নেই। বুঝেছিস? আচ্ছা, তাহলে এই দুটো কেস এখন কেমন কেস? এটারও ধরা যাক রেডিয়াসটা হচ্ছে আর এটার মাস হচ্ছে m। এই দুটো কেস এখন কেমন কেস? এরা হচ্ছে, হিয়ার particle is not constrained to move on circle বা move on a circular path. It may leave circle. It may leave circle. এটা সার্কেল ছাড়তে পারে। এটা সার্কেল ছাড়তে পারে। কখন এটা সার্কেল ছাড়তে পারে? প্রশ্ন হচ্ছে এটা। কোন মুহূর্তে এটা সার্কেল ছাড়তে পারে? তোদের কি মনে হয় কখন এটা সার্কেল ছাড়তে পারে? যদি 90 ডিগ্রি থেকে একটু বেশি অ্যাঙ্গেল হয়ে যায়। না, সেটা আমরা আন্দাজে কি করে বলতে পারি? 90 ডিগ্রি হলেও যে ও সার্কেল ছাড়বে না তার কি মানে আছে? ওর যখন সার্কেল ছাড়ার একটা মুহূর্ত তৈরি হবে, সেই মুহূর্তে কি হতে পারে? যেমন আগের কেসে আমরা দেখেছিলাম, আগের যে কেসটা আমাদের কাছে ছিল তখন আমরা দেখেছিলাম যে ও যদি এখান থেকে আবার নিচে পড়তে থাকে, ও যদি এখান থেকে আবার নিচে পড়তে থাকে, ও কোন মুহূর্তে এখান থেকে আবার নিচে পড়তে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি হলে বা এই জাতীয় কিছু কি আমরা পড়েছিলাম না? ও এখান থেকে আবার নিচে পড়তে থাকবে যদি ওর ভেলোসিটি ওখানে গিয়ে জিরো হয়ে যায়। যদি ওর ভেলোসিটি ওখানে গিয়ে জিরো হয়ে যায়, তাহলে ও আর ওপরে উঠতে পারবে না, ব্যাস এবারও সার্কেল বরাবর নিচে নামবে। তাই না? এখানে এরকম কি কেস হতে পারে যাতে করে ও আবার, মানে, নিচে নামবে বা সার্কেল ছেড়ে দিতে পারে? এরকম কি কেস হলে ও সার্কেল ছেড়ে দিতে পারে? টেনশন জিরো হবে বলে। হুম, যদি দড়িটা লুজ হয়ে যায়, তাই তো? যদি ও এইখানে এমন একটা জায়গায় পৌঁছলো যাতে করে এবার ওর দড়িটা আর টান টান থাকলো না, ওর দড়িটা একটু লুজ হয়ে গেল, ব্যাস, ও আর সার্কেলে থাকবে না। ও এবার সার্কেল ছেড়ে নিচে পড়বে। এবার সার্কেল ছেড়ে নিচে পড়বে, ও আর সার্কেলে থাকতে পারবে না। আর এখানে, এখানে কি হবে? এটার ক্ষেত্রে কি হবে? এই মাছটার ক্ষেত্রে
এদিকেরটার ক্ষেত্রে কি হবে? হুম, এটার ক্ষেত্রে কি হবে? কখন ও সার্কেল ছাড়বে? যদি ও রিং এর সাথে আর কন্ট্যাক্টে না থাকে তাহলে হুম, কি শর্ত হতে পারে কন্ট্যাক্টে না থাকার জন্য? কি শর্ত দিয়ে আমরা প্রকাশ করি যে নর্মাল কন্ট্যাক্ট? জিরো হবে। নর্মাল জিরো হবে। না, ধরা যাক এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে গিয়ে ও এমন উচ্চতায় পৌঁছে গেল যাতে করে ওর পা মাটি থেকে উঠে গেল। ঠিক আছে? পা মাটি থেকে উঠে গেল মানে নর্মাল জিরো হয়ে গেল। তাহলে আবার ওকে মাটিতে পড়তে হবে এসে, এবং সার্কেল ছেড়ে দিতে হবে। এখানে টেনশন যদি জিরো হয়ে যায় তাহলে ওকে সার্কেল ছেড়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে যদি কমপ্লিট সার্কুলার মোশন করাতে হয়, তাহলে এখানে কি আমাদের এইটা নিয়ে ভাবলে হবে যে ওর ভেলোসিটি জিরো হচ্ছে কি হচ্ছে না, সেটা নিয়ে ভাবলে কি হবে? উত্তর হচ্ছে না, সেটা নিয়ে ভাবলে হবে না। আমাকে এটা দেখতে হবে যাতে করে এই সার্কেল বরাবর কোনো জায়গায়, এই সার্কেল বরাবর কোনো জায়গায় ওর টেনশন বা এটার ক্ষেত্রে নর্মাল জিরো না হয়ে যায়। তাই তো? কি রে, এখানে ওর ভেলোসিটি দেখলে কাজ দেবে? এখানে ওর ভেলোসিটি দেখলে কাজ দেবে না। এখানে আমাকে এটা এনশিওর করতে হবে যাতে করে সার্কেল বরাবর কোনো জায়গায় ওর টেনশন আর এটার ক্ষেত্রে ওর নর্মাল, টেনশন বা নর্মাল জিরো না হয়ে যায়। টেনশন বা নর্মাল জিরো হওয়া মানেই, টেনশন জিরো হওয়া মানেই দড়ি লুজ হয়ে গেছে। দড়ি লুজ হয়ে গেছে মানে এবার ও সার্কেল ছেড়ে দেবে। এবার দড়ির আর ক্ষমতা নেই ওকে সার্কেলে রাখার, কারণ দড়ি তো ঠেলতে পারে না। রড হলে ওকে ঠেলে দিত, কিন্তু দড়ি তো ঠেলতে পারে না, সুতো তো ঠেলতে পারে না। তাহলে ও এবার সার্কেল ছেড়ে দেবে, টেনশন জিরো হয়ে গেছে, লুজ হয়ে গেছে দড়ি। আর এখানে যদি নর্মাল জিরো হয়ে যায়, এখানে তো আর ইনার কোনো সারফেস নেই যেটাতে টিউবের মধ্যে ছিল, যে এবার আউটার সারফেসে নর্মাল জিরো হয়ে গেছে, তো কি হয়েছে, ইনার সারফেস ওকে বাইরের দিকে নর্মাল দিয়ে দেবে। মানে আউটার সারফেসে নর্মাল জিরো হয়ে গেছে কিন্তু ইনার সারফেস ওকে বাইরের দিকে নর্মাল দিয়ে দেবে, অর্থাৎ ও ওই জায়গাতেই থাকবে। কিন্তু এখানে তো আর ইনার সারফেস নেই, এটা তো টিউব নয়। তাহলে নর্মাল জিরো হলেই ও সার্কেল ছেড়ে দেবে। তাহলে সার্কুলার মোশন যদি ওকে করাতে হয়, কমপ্লিট সার্কুলার মোশন যদি ওকে করাতে হয়, তাহলে আমাকে এটা এনশিওর করতে হবে সার্কেলের কোনো জায়গায়, সার্কেলের কোনো জায়গায় যাতে ওর টেনশন বা নর্মাল জিরো না হয়ে যায়। কিরে, ঠিক আছে? তাহলে we must ensure that tension বা normal not is equals to zero. সার্কেলের কোনো জায়গায় যাতে টেনশন বা নর্মাল জিরো না হয়ে যায়। বুঝলি? এবার আমরা একটু অঙ্ক করি। ধরা যাক একটা মাসলেস স্ট্রিং, তার নিচে একটা মাস এম বাঁধা রয়েছে, এখানটা হিঞ্জ করা রয়েছে। এবার আমি নিচে ওকে একটা ভেলোসিটি দিচ্ছি ইউ। ওকে, আমি নিচে ওকে একটা ভেলোসিটি দিচ্ছি ইউ। এটা ধরা যাক পজিশন এ।
সর্বনিম্ন পজিশনটা হচ্ছে পজিশন এ। এবার ওকে আমি এমন ভেলোসিটি দিলাম যাতে করে ওর রাস্তায় কোনো জায়গায় টেনশন জিরো হলো না, এবং ও এই ওপরে এই পয়েন্টে পৌঁছে গেল, ও এখানে পৌঁছে গেল। খুব ভালো কথা। প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্টে যখন ও পৌঁছলো তখন ওর একটা ভেলোসিটি থাকতে হবে। প্রশ্ন হচ্ছে ওর ওপর কি কি ফোর্স আছে আগে আমরা দেখি। এই পয়েন্টে ও যখন পৌঁছলো আগে আমরা দেখি ওর ওপর কি কি ফোর্স আছে। একটা ফোর্স হচ্ছে নিচের দিকে এমজি, এখানে যখন ছিল তখনও নিচের দিকে এমজি, আর যখন ও এইখানে পৌঁছেছে তখন দড়ি তো খালি টানতেই পারে, তার মানে টেনশন এদিকে, আর এখানে যখন ছিল তখন টেনশন এদিকে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটুকু ঠিক আছে? টেনশন তো সবসময় ভেতর দিকেই থাকবে। আচ্ছা, এবং যেহেতু মানে যেহেতু ওকে সার্কুলার মোশন করতে হবে, অ্যাজ, আচ্ছা এই পজিশনটাকে পজিশন সি মানে পজিশন বি বলি আমরা, ঠিক আছে? অ্যাজ দ্য পার্টিকেল ইজ ডুইং সার্কুলার মোশন, তার মানে ও যেখানেই যাক না কেন আলটিমেটলি ওর একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন থাকতে হবে। তাহলে অ্যাট পজিশন বি, পজিশন বি তে ওর সেন্ট্রিপিটাল ফোর্সটা ওকে কে কে দিচ্ছে? এমজি প্লাস টি, এই দুটো মিলে ওর সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে। এবং ওর ধরা যাক ভি, একটা ভেলোসিটি রয়েছে ওপরে গিয়ে ভি। আমরা যদি এখানে বলি যে না, ওপরে যখন ও পৌঁছবে ওর ভেলোসিটি জিরো হয়ে যাবে, তাহলে কি সাংঘাতিক কাজ হবে দেখ। মানে এখানে আমরা কি বলছি যে আগেরটার মতো, যে ওপরে যখন ও গিয়ে পৌঁছলো তখন ভেলোসিটি জিরো হয়ে গেল, তাহলে কি হবে দেখ, ভেলোসিটি যদি জিরো হয়ে যায় তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স কি হবে? এমভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিপিটাল ফোর্স জিরো। আর সেন্ট্রিপিটাল ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে ও সার্কুলার মোশন করতে পারবে? হুম? পারবে না। পারবে না। তার মানে ওর একটা ভেলোসিটি থাকতেই হবে ওপরে পৌঁছলে, তাই তো? ওপরে পৌঁছলে ওর একটা ফাইনাইট ভেলোসিটি থাকতেই হবে। হ্যাঁ, থাকতে হবে। হ্যাঁ, ওর ভেলোসিটি জিরো হলে চলবে না। ঠিক আছে, তাহলে সেটা ওকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, এম ভি স্কোয়ার বাই রেডিয়াসটা ধরা যাক আর, এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, আমরা চাই আমরা চাই যে এই ইউটা মিনিমাম হোক। আমরা চাই যে এই ইউটা মিনিমাম হোক, মানে আমরা মিনিমাম কতটা স্পিড দিলে ও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে, মিনিমাম আমরা কতটা স্পিড দিলেও সার্কুলার মোশন কমপ্লিট করতে পারবে। যদি এখানে ইউটা মিনিমাম হয় তাহলে ওপরে পৌঁছলে যে আমরা ভিটা পাবো সেই ভিটাকেও কি হতে হবে? মিনিমামই হতে হবে, তাই তো? যদি নিচে আমরা ইউটা মিনিমাম দিই তাহলে ওপরে গিয়ে ভিটাকে কি হতে হবে? ওপরে গিয়ে ওর যে ভেলোসিটিটা হবে সেটাও কি মিনিমামই হবে, ভেলোসিটি তো বেড়ে যাবে না, বা আহ, মানে ওরকম কিছু হবে না। মানে ইউটা যদি মিনিমাম হয় ওপরের পয়েন্টে আমরা যে ভেলোসিটিটা পাবো সেটাও ওপরের পয়েন্টের মিনিমাম ভেলোসিটিই হবে। বুঝেছিস? হুম। তাহলে ফর ভি কে যদি ভি মিনিমাম হতে হয়, ভি কে যদি ভি মিনিমাম হতে হয় তাহলে কখন ভি মিনিমাম হতে পারবে? অর্থাৎ এই ভিটাকে যদি মিনিমাম হতে হয়
এই ভিটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে এদিকটাকেও মিনিমাম হতে হবে, তাই তো? হ্যাঁ কি না? এদিকে যদি ভিটাকে মিনিমাম হতে হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাকেও মিনিমাম হতে হবে। লেফট হ্যান্ড সাইডের মধ্যে ভ্যারিয়েবল কোনটা হতে পারে? হুম, লেফট হ্যান্ড সাইডের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এমজি আর একটা হচ্ছে টি। এই দুটো পার্টের মধ্যে ভ্যারিয়েবল পার্ট কোনটা হতে পারে, মানে কোন পার্টটাকে আমরা ভ্যারি করাতে, মানে বিভিন্ন জায়গায় ভ্যারি করাতে পারি সার্কেলে? আমরা করাতে পারি না, মানে বিভিন্ন জায়গায় সেই জিনিসটা নিজেই ভ্যারি করবে সার্কেলের বিভিন্ন জায়গায়, কোনটা? টেনশন। টেনশন। কেন টেনশন? কারণ এমজি তো কনস্ট্যান্ট, পার্টিকেলের মাস তো চেঞ্জ হচ্ছে না, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জিও চেঞ্জ হচ্ছে না, দুটোই কনস্ট্যান্ট। তাহলে ভি কে যদি ভি মিনিমাম হতে হয় তাহলে টেনশনটাকে কি হতে হবে? কি হতে হবে টেনশনটাকে? ভ্যারিয়েবল হতে হবে। না, ভ্যারিয়েবল হতে হবে না, টেনশনটাকে আচ্ছা। মিনিমাম হতে হবে। হ্যাঁ, মিনিমাম হতে হবে। টেনশনটাকে মিনিমাম হতে হবে। এই ভিটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে টেনশনটাকে, মানে আমার ইকুয়েশনটা এরকম হবে, এমজি প্লাস টি মিনিমাম ইজ ইকুয়ালস টু এম ভি মিনিমাম স্কোয়ার বাই আর, তাই তো? কিরে? আচ্ছা, মিনিমাম টেনশন কত হতে পারে রে? টেনশন মিনিমাম। এমজির সঙ্গে ইকুয়াল। হুম, এমজির সঙ্গে ইকুয়াল কি হতে পারে? তাহলে তো এটা মানে ঘুরবেই না। আমার কি দরকার? একটা ওপরের পয়েন্টে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকুক, এটা আমার দরকার। কেন? সেন্ট্রিপিটাল ফোর্স না থাকলে তো সার্কুলার মোশনই করতে পারবে না, তাই না? মানে ওপরের পয়েন্টে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকুক, এটা আমার দরকার। যদি আমরা টেনশনটাকে জিরো করে দিতে পারি, ধরা যাক টি মিনিমামটাকে আমরা জিরো করে দিলাম, ধরলাম যে টি মিনিমাম ধরা যাক জিরো, অর্থাৎ আমার ইকুয়েশনটা এরকম হয়ে গেল। তাহলে আমার কোনো সমস্যা হচ্ছে? হুম, কোনো সমস্যা হচ্ছে আমার? কোনো সমস্যা নেই। কেন? কারণ এমজি ওপরের পয়েন্টে ওকে সেন্ট্রিপিটাল ফোর্স দেবে, টেনশনের দরকারই নেই, তাই না? কি রে? তৃষা? কিন্তু এবার তোদের মাথায় একটা স্বাভাবিক বুদ্ধি আসার কথা, মানে স্বাভাবিক প্রশ্ন আসার কথা, যেটা তোদের মাথায় এসছে কিনা আমি জানি না। এসছে কোনো প্রশ্ন? হ্যাঁ, টেনশন জিরো হলে তো থাকবেই না। হুম, প্রশ্নটা এটা হওয়া উচিত যে আমি তো আগেই বলেছিলাম যে আমাকে এটা এনশিওর করতে হবে যে যাতে টেনশন বা নর্মাল কোনো জায়গায় জিরো না হয়। তাহলে উপরে যদি আমি মিনিমাম টেনশনটাকে জিরো করে দিই, মানে মানে নিচে যদি আমি ইউ মিনিমাম দিই, তাহলে উপরে গিয়ে আমি যদি ধরি যে টেনশনটা জিরো হচ্ছে, টি মিনিমামটা জিরো হচ্ছে, তাহলে তো গন্ডগোল হয়ে গেল। তাহলে তো সার্কুলার মোশনই থাকবে না। তাহলে তো সার্কুলার মোশনই থাকবে না। এই টেনশনটা জিরো হয়ে যায়, তার মানে দড়ি লুজ হয়ে গেছে না? টেনশন জিরো মানে কি? দড়ি লুজ। তার মানে মাছটা তো এরকম নিচে পড়ে যাওয়ার কথা, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। তাই তো হওয়ার কথা। কিন্তু ভি কি জিরো হচ্ছে ওপরে? ওপরের পয়েন্টে ভেলোসিটি কি জিরো হচ্ছে?
না, ভেলোসিটি তো থাকবে। ভেলোসিটি থাকবে। আচ্ছা, এই ভেলোসিটির জন্য ওর একটু ইনারশিয়া থাকবে না? ওর একটু মানে জাড্য থাকবে না, গতি জাড্য? হ্যাঁ, থাকবে। তার জন্য ও একটু এদিকে এগিয়ে যাবে না? এগোবে তো? কি রে তৃষা, এগোবে? হ্যাঁ, এগোবে। যেই ও একটুখানি এদিকে এগিয়ে যাবে, সাথে সাথে কি হবে? সাথে সাথে আবার টেনশন চলে আসবে দড়ির মধ্যে। যেই ও একটুখানি এদিকে এগিয়ে যাবে, একটুখানি মানে সামান্য, মানে আমরা ছবিতে তো দেখাচ্ছি অনেকটা অনেকটা এগিয়েছে, কিন্তু যেই সামান্য একটু এগোবে জাড্ডের জন্য, সাথে সাথে ওর মধ্যে কি চলে আসবে? ওর মধ্যে দড়ি, টেনশন। দড়িতে টেনশন চলে আসবে। কেন চলে আসবে? কারণ টেনশনটা তো টপমোস্ট পয়েন্টে, এই পয়েন্টে গিয়ে জিরো হয়েছে। টপমোস্ট পয়েন্টে আসার আগে তো টেনশন নন জিরো ছিল, তাই না? তাই তো? টপমোস্ট পয়েন্টে পৌঁছানোর আগে তো টেনশন নন জিরো ছিল, তাহলে বাই সিমেট্রি টপমোস্ট পয়েন্ট থেকে যখনই ও একটু এদিকে আসবে তখন ওর টেনশন নন জিরো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে তাহলে দেখ কেসটা কি হচ্ছিল, যত ও নিচ থেকে আস্তে 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 উপরে উঠছিল, যত ও নিচ থেকে আস্তে 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 উপরে উঠছিল, তত ওর টেনশন কমছিল, তত ওর টেনশন আস্তে আস্তে ধীরে 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 ওর টেনশন কমছিল। টপমোস্ট পয়েন্টে পৌঁছানোর জাস্ট আগের মোমেন্টে ওর টেনশন নন জিরো ছিল, কিন্তু টপমোস্ট পয়েন্টে পৌঁছে ওর টেনশন কত হয়ে গেল? জিরো। সব সময় কি জিরো হবে? না, সব সময় জিরো হবে না। যখন আমি মিনিমাম ভেলোসিটি দেব যাতে করে ওর সার্কুলার মোশন কমপ্লিট করতে পারে, সেই সময়ই একমাত্র টপমোস্ট পয়েন্টে ওর টেনশন জিরো হবে, টি মিনিমাম হবে। ইউ মিনিমামের থেকে যদি আমরা বেশি স্পিড দিই তাহলে টেনশন জিরো হওয়ার কোনো দরকার নেই, তাহলে টেনশন থাকবে। কিন্তু ইউ মিনিমাম যদি আমরা দিই, যাতে করে এমন একটা স্পিড দিলাম যাতে করে জাস্ট সার্কুলার মোশন কমপ্লিট করতে পারে, তাহলে টপমোস্ট পয়েন্টে টেনশনকে টি মিনিমাম হতে হবে, এবং টি মিনিমাম জিরো হতে পারে। কেন? কারণ ও ওই জাড্ডের জন্য সামান্য যদি ইনারশিয়ার জন্য যদি একটুও এগিয়ে যায়, তাহলে আবার ওর মধ্যে টেনশন চলে আসবে, এবং ও আবার সার্কুলার মোশন, আবার যত ও নিচে পড়তে থাকবে ধীরে 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 ধীরে, তত ওর মধ্যে বাইসিমেট্রি টেনশন বাড়তে থাকবে। দিয়ে এখানে যখন আবার পৌঁছাবে তখন আগে যা টেনশন ছিল তাই হয়ে যাবে। বুঝেছিস কি বুঝিসনি? এ তৃষা? টেনশন যখন জিরো হচ্ছে তখন মানে ওই টাইমটা খুব কম বলে কি মানে দড়ির ওপর প্রভাব পড়ছে না? হ্যাঁ, টেনশনটা যখন জিরো হচ্ছে তখন টাইমটা খুব কম বলে দড়ির ওপর প্রভাব পড়ছে না। ঠিক আছে, মোমেন্টারিলি টেনশনটা জিরো হচ্ছে, টপমোস্ট পয়েন্টে ও মানে ফ্র্যাকশন অফ মানে মানে কিছু, মানে খুব অল্প সময়ের জন্য থাকছে, মানে মানে খুবই কম সময়ের জন্য থাকছে, সেইটুকু সময়ের জন্য টেনশনটা জাস্ট জিরো হচ্ছে। এবং সেটাও কখন? যখন আমরা মিনিমাম ভেলোসিটি দেবো নিচে। মিনিমাম ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটি দিলে তো টপমোস্ট পয়েন্টে ওর টেনশন থাকবে, সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। কিন্তু সমস্যাটা কখন হচ্ছে? যখন আমি নিচে মিনিমাম ভেলোসিটি দিচ্ছি। আমি এটা দেখতে চাইছি যে কত কম ভেলোসিটি দিয়ে ওকে আমি সার্কুলার মোশন করাতে পারি। ঠিক আছে, বুঝেছিস? তাহলে ভি মিনিমাম কত হয়ে যাচ্ছে দেখ, ওপরের পয়েন্টে ভেলোসিটিটা কত হচ্ছে দেখ, কত হতে হচ্ছে? এটা হচ্ছে জি আর, রুট ওভার জি আর। ওপরের পয়েন্টের ভেলোসিটিটা হয়ে গেল রুট ওভার জি আর। ভি মিনিমাম, এটা ভি নয়, ভি মিনিমাম। এর থেকে বেশি ভেলোসিটি হতে পারে ওপরের পয়েন্টে, কিন্তু মিনিমাম ভেলোসিটি তো ওপরের পয়েন্টে এটা হতেই হবে যাতে করে ওকে কমপ্লিট সার্কুলার মোশন হতে হয়। এবার আমি কি করব, এ আর বি এর মধ্যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লাগাবো।
আচ্ছা দাদা, রডের কেসটার সময় হ্যাঁ, একদম টপ পয়েন্টে ভেলোসিটি মানে জিরোর কাছাকাছি হয়েছিল, হ্যাঁ, মানে মানে সেটাকে আমরা জিরো ধরে জিরো, ক্যালকুলেট হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে সেটা জিরো কেন হলো না, ওটা আরেকবার বলবে? কারণ ও ক্ষেত্রে, মানে ওই ক্ষেত্রে সার্কুলার মোশন হওয়ার জন্য, ওই ক্ষেত্রে সার্কুলার মোশন হওয়ার জন্য রড ওকে ঠেলতে পারছিল, মানে ওর একটা নেট সেন্ট্রিপিটাল ফোর্স থাকতে পারছিল। কিন্তু এখানে যদি ওর ভেলোসিটি জিরো হয়ে যায়, এখানে যদি ওর ভেলোসিটি জিরো হয়ে যায়, ভেলোসিটি জিরো, টেনশনও জিরো, মানে ওর কোনো সেন্ট্রিপিটাল ফোর্সই থাকবে না, এমভি স্কোয়ার বাই আর জিরো হয়ে যাবে। তার মানে ও সার্কেল ছেড়ে দেবে। এখানে ওর ভেলোসিটি জিরো হয়ে যাওয়া মানে টুক করেও নিচে পড়ে যাবে। বুঝতে পেরেছিস? ওখানে ওর ভেলোসিটি জিরো হলে ও একটুখানি এগোতে, ওখানেও ভেলোসিটি জিরো হলেও নিচে পড়বে না, কেন? কারণ রড ওকে ওপরে ঠেলে রাখবে। কিন্তু এখানে ওর যদি ভেলোসিটি জিরো হয়ে যায়, মানে ও ওপরে গেল, ভেলোসিটি জিরো হয়ে গেল, কি হবে? ও টুক করে নিচে পড়ে যাবে ওখান থেকে। একদম সোজা ডাইরেক্ট একদম ভার্টিক্যাল ফল হবে, মানে একদম সোজা সরল রেখা বরাবর ও নিচে পড়বে, ওপর থেকে নিচে। এই লাইনটা বরাবর নিচে পড়বে ওপর থেকে নিচে। বুঝেছিস? ঠিক আছে, সেই জন্য ওপরে ওর এই ভেলোসিটিটা ওকে থাকতে হলো, যে ভেলোসিটিটা ওকে একটা ইনারশিয়া দেবে একটুখানি সামনে এগোনোর জন্য, যাতে করে ওর মধ্যে আবার টেনশন চলে আসে এবং ও সার্কুলার মোশনটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন। এই ইনিশিয়াল পজিশনে আমরা আবার সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি জিরো লেভেল ধরে নিই, আর এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হচ্ছে হাফ এম। হাফ এম ইউ মিনিমাম স্কোয়ার। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জির মিনিমাম জিরো, মানে সরি ইনিশিয়াল জিরো হবে। জিরো। হ্যাঁ, কাইনেটিক এনার্জির ফাইনাল কত? হাফ হাফ এম ভি মিনিমাম স্কোয়ার। ভি মিনিমাম কত? জিআর, জিআর এর স্কোয়ার মানে রুট ওভার জিআর, রুট ওভার জিআর মানে জিআর, তার স্কোয়ার মানে জিআর, প্লাস পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে? এম জি ইন্টু টু আর। ঠিক আছে, তাহলে এম 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 কেটে গেল, সুতরাং ইউ মিনিমাম, ইউ মিনিমামের স্কোয়ার কি হয়ে গেল দেখ, এই দুই দুই কেটে গেলে এদিকে জিআর প্লাস ফোর জিআর, মানে ফাইভ জিআর। তার মানে ইউ মিনিমাম হয়ে যাচ্ছে রুট ওভার ফাইভ জিআর। তার মানে ইউ, ইউ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু, যদি রুট ওভার ফাইভ জিআর হয়, বা নিচে যদি আমরা মিনিমাম স্পিড ওকে রুট ওভার ফাইভ জিআর দিই, তাহলেও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারবে। বুঝেছিস? আগেরটার ক্ষেত্রে উত্তর কত বেরিয়েছিল? রুট ফোর জি আর। রুট ফোর জিআর, যখন রড বা ওই তিনটে কেস যখন ছিল। আর এই দুটো কেসের ক্ষেত্রে মিনিমাম স্পিড কত হতে হবে? রুট ফাইভ জিআর। এটা তো আমরা বুঝতেই পারছিলাম, কিছু হলেও তো বেশি স্পিড লাগবে এখানে ওকে কমপ্লিট সার্কুলার মোশন করাতে গেলে, এবং সেটা কত? রুট ফাইভ জিআর। ঠিক আছে, বুঝেছিস? তৃষা, কোনো সমস্যা আছে? না। হুম, দুটো গুরুত্বপূর্ণ কেস আমাদের হয়ে গেল। বেশ, আজকে এই অবধি থাক। ঠিক আছে, আজকে এই অবধি থাক।
তোরা সার্কুলার মোশনে অঙ্ক টঙ্ক কর, বিভিন্ন মডিউল ফডিউল দেখে, প্রিভিয়াস ইয়ার ফিয়ার এসব কি সব আছে সেসব কর, ঠিক আছে? বই কি করব, বই থেকে করব? হ্যাঁ কর, যেখান থেকে পারবি সেখান থেকে কর, সব জায়গা থেকে কর, যেখান যেখান থেকে সুবিধে, মডিউল, বই, ছায়া মায়া, এইচসি ভার্মা, যেখান থেকে পারবি সেখান থেকে কর, ঠিক আছে? আর ভালো করে এগুলো রিভাইজ কর, এই রেজাল্ট গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো রেজাল্ট গুলোকে মাথায় রাখতে হবে। এই √4 GR, √5 GR, এই রেজাল্ট গুলোকে মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন অঙ্ক করতে গেলে এই রেজাল্ট গুলো কাজে লাগবে। সুতরাং এগুলো মুখস্থ রাখার মতো রেজাল্ট, এগুলো তো ডেরিভেশন করে করে দেখবো না, আমরা বারবার করে এগুলোকে প্রমাণ করে দেখবো না। মানে ওপরের পয়েন্টে মিনিমাম স্পিড কত হতে পারে, √GR, নিচের পয়েন্টে মিনিমাম স্পিড কত দিলেও কমপ্লিট সার্কুলার মোশন করবে, √5 GR। এক্ষেত্রে কন্ডিশন কি কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করার, যে টেনশন বা নর্মাল জিরো হতে পারবেন, কিন্তু ওপরের পয়েন্টে মোমেন্টারিলি টেনশন বা নর্মাল জিরো হতে পারবে। আর ওটার ক্ষেত্রে কি ছিল, ওপরের পয়েন্টে ভেলোসিটি জিরো হতে হবে, মানে জিরো তো হবে না, ওই সামান্য জিরোর থেকে সামান্য একটু বড় হবে, ঠিক আছে? এখানেও টেনশন জিরো অ্যাকচুয়ালি হবে না কিন্তু, মানে টেনশন কিন্তু আমরা জিরো লিখে দিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু টেনশন জিরো হবে না, ঠিক আছে? টেনশন এখানেও টেনশন জিরোর থেকে সামান্য একটু বেশিই হবে, ঠিক আছে? টেনশন এখানেও জিরোর থেকে সামান্য একটু বেশি হবে, কারণ টেনশন যদি জিরোর থেকে সামান্য একটু বেশি না হয়, কিছু তো প্রবলেম হবেই না, সার্কুলার মোশন মানে ইনার্শিয়া জন্য ওখানে নাও পৌঁছাতে পারে, ঠিক আছে? সার্কুলার মোশন ছেড়েও দিতে পারে, সেই জন্য জিরোর থেকে সামান্য একটু বেশি ওকে হতেই হবে টেনশনকে, কিন্তু আমরা এফেক্টিভলি ওটাকে জিরো ধরে নেবো, ঠিক আছে? তো এবার মানে ব্যাপার হচ্ছে যে মানে সেটাই, তো এই এই জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, যে টেনশন মানে আমাকে এটা ইনশিওর করতে হবে যাতে করে টেনশন কোথাও জিরো না হয়, তার মানে এখানে টেনশনটাকে জিরোর থেকে সামান্য একটু হলেও বেশি হতে হবে, কিন্তু সেটাকে আমরা এফেক্টিভলি জিরো ধরে নেব। ঠিক সেরকম মানে আগেরটাতেও আমরা দেখেছিলাম যে ভেলোসিটি ওপরের পয়েন্টে যদি জিরো হয়ে যায় তাহলে তো ও কমপ্লিট ভার্টিক্যাল সার্কুলার মোশন করতেই পারবে না, ওখানেই থেমে যাবে, সেই জন্য জিরোর থেকে সামান্য একটু বেশি হতে হবে, তবে গিয়ে ও কমপ্লিট সার্কুলার মোশন করতে পারবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কেন আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন করতে পারছি, কারণ এক্সটার্নাল ফোর্স টেনশন বা নর্মালের ওয়ার্ক ডান জিরো, আর কোনো নন কনজারভেটিভ ফোর্স নেই, শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স আছে, সেই কারণে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করতে পারছি, ঠিক আছে? বুঝেছিস? বেশ, ঠিক আছে, তাহলে এই অবধি থাক, আমি লিভ করছি।